আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো। অবশেষে হৃদয়ের ক্ষত গল্পের পঞ্চমতম সিজন আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। কথাটা শুনতেই আসমানি নওয়ানের মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। সৌম্যর লাস্ট কথাটা বেশ জোরে ছিল। প্রত্যেকের সৌম্যর কথাটি শুনতে পেয়ে দরজার দিকে তাকায়। সকলের চোখে মুখে বিস্ময়। সন্ধ্যা তার ভাইয়ের গলা একটু একটু পেয়ে ধীরে ধীরে অনেকটা এগিয়ে এসেছিল। লাস্ট কথাটা জোরে বলায় সাথে সন্ধ্যা সামনে তাকিয়ে সৌম্যকে দেখে বিস্ময় চোখে তাকায়। কোনো দিকে না তাকিয়ে এক দৌড় দেয়। আকাশের সাথে ধাক্কা খেয়ে মেয়েটি পড়তে গিয়েও নিজেকে বাঁচিয়ে নিয়ে দৌড় দিয়ে তার সৌম্য ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। সৌম্যর শরীর ঝাঁকি দিয়ে ওঠে। সন্ধ্যা দু হাতে সৌম্যকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। আসমানি নওয়ান কি রিয়াকশন দিবেন বুঝতে পারছেন না। শিমুর মা সন্ধ্যাকে দেখেই বলেছিল তাদের বাসায় শিমুকে পড়াতে আসে একজন। ওর সাথে সন্ধ্যার চেহারার খুব মিল, কিন্তু তিনি পাত্তা দেয়নি। একরকম মানুষ হয় না, কিন্তু সামনাসামনি দেখে তার নিজেরই ভেতরটা কেমন যেন করে উঠল। দেখে তো মনে হয় সন্ধ্যার ছেলেটা একই মায়ের পেটের, কিন্তু এটা কিভাবে সম্ভব? সন্ধ্যাকে দৌড়ে আসতে দেখেছে সৌম্য, দেখেছে তার বোন বিধ্বস্ত মুখখানা নিয়ে তার বুকের শান্তি খুঁজতে ঝাঁপিয়ে পড়েছে। সৌম্যের চোখ জোড়া ঝাপসা হয়, শরীর কাঁপছে তার। তার বনুকে পেয়েছে সে। কাপা দুহাতে তুলে সন্ধ্যার পিঠে রাখলো, ভাঙা গলায় ডাকে, বনু। সন্ধ্যা নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্য ঢোক গিলে সন্ধ্যা নিজেকে সামলে মাথা উঁচু করে সৌম্যর দিকে তাকায়। সৌম্য সন্ধ্যার দুগালে হাত রেখে বলে, কেমন আছিস বনু? সন্ধ্যা ঠোঁট উল্টে দুদিকে মাথা নেড়ে বোঝায় সে ভালো নেই। এরপর হাত দিয়ে বোঝায়, তোমায় খুব মনে পড়তো ভাইয়া। সৌম্য তার ঝাপসা চোখ জোড়া কয়েকবার পলক ঝাপটে স্বাভাবিক করে নেয়। এরপর দুহাতে সন্ধ্যার মুখ মুছে দিয়ে মৃদুস্বরে বলে, এই তো চলে এসেছি আমি। এবার তোকে আমার সাথে নিয়ে যাব, প্রমিস। সন্ধ্যা মলিন মুখে তার ভাইয়ের দিকে চেয়ে থাকে, আবারও হাত দিয়ে বোঝায়। তুমি আমার কাছে আসোনি কেন ভাইয়া? সৌম্য ধরা গলায় বলে, কেউ আমাকে তোর খোঁজ দেয়নি বনু। আমি অনেক খুঁজেছি তোকে। বাবা বলেছিল তোকে নাকি বেঁচে দিয়েছে, আর সায়ন বলেছিল বিয়ে হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না। তুই ঠিক আছিস বনু? এখানে তোকে সবাই মারে তাই না? সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সৌম্য ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে আবারও তার বোনের গাল মুছে দিয়ে বলে, কাঁদিস না বনু, আর কেউ তোকে কিছু বলতে পারবে না। সন্ধ্যা তার ডান হাত তুলে তার ভাইয়ের গাল ছুঁয়ে দেয়। ভেজা চোখে মৃদু হাসে। সৌম্য নিজেও বোনের হাসিতে একটুখানি হাসে। এদিকে সন্ধ্যার সৌম্যের কথোপকথনে পুরো বাড়ির লোক বিস্ময় চোখে চেয়ে আছে। আকাশ একবার সৌম্যের দিকে তাকায়, আরেকবার পিঠ ফিরিয়ে থাকা সন্ধ্যার দিকে তাকায়। সৌম্য সন্ধ্যার ভাই, সন্ধ্যা তার ভাইকে কতটা ভালোবাসে এই আন্দাজ আকাশ একটু হলেও করতে পারে। বেশ কয়েকবার সে দেখেছে সৌম্যর বলা তোকে সবাই মারে বাক্যটি শুনে আকাশ ঢোক গিলল। তার মনে পড়ল সন্ধ্যাকে সে প্রথম দিন থাপ্পড় মেরেছিল। সে তো জানতো না মেয়েটি কথা বলতে পারে না। সে ভেবেছিল মেয়েটি ভালো নয়, এজন্যই তার কথার উত্তরও দিচ্ছে না। হঠাৎ হঠাৎ রাগে কি করে নিজেই বুঝতে পারে না। সন্ধ্যাকে সে নিজ জীবনে চায় না, এটা সত্য। তবে সন্ধ্যাকে ভালো মেয়ে হিসেবে চেনার পর সেই প্রথম থাপ্পড় মারার জন্য নিজের কাছে নিজেকে অপরাধী লাগে। কিন্তু সরি বলার স্বভাব নেই তার, এজন্য এতদিনে বলতে পারেনি। তবে আজ সৌম্যের কথায় আবারও পুরনো অপরাধবোধ জাগলো। সৌম্য মাথা তুলে সামনে তাকালে হঠাৎ আকাশকে দেখে বিস্ময়ের চোখে তাকায়। আকাশ আর সৌম্য চোখাচোখি হয়। সৌম্যের বিস্ময় মনে প্রশ্ন জাগে, আকাশ এখানে কেন? এটা কি আকাশের বাড়ি? তার বোন এখানে কেন? তবে কি আকাশের সাথে তার বোন? কথাটা মাথায় আসতেই সৌম্যর আগের চেয়েও বিস্ময় চোখে তাকায়। আকাশ তাদের ভার্সিটিতে খুবই চেনা একটা মুখ, যাকে নিয়ে বেশিরভাগ সময় কোনো না কোনো বিষয় নিয়ে কথা হয়। আর সেখান থেকে কানে কানে সৌম্য একবার শুনেছিল আকাশ বিয়ে করেছে, কিন্তু বউ মানে না। সৌম্য কখনো ভার্সিটিতে গিয়ে কারোর সাথে বসে গল্প করেনি, করলে হয়তো আরো কিছু জানতো। সে উপর থেকে এতটুকুই জেনেছিল। কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাড়াচাড়া করতে সৌম্য পছন্দ করে না। সৌম্য ঢোক গিলল। এরপর সন্ধ্যার হাত ধরে আকাশের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর বলে, আপনার সাথে আমার বনুর বিয়ে হয়েছে আকাশ ভাইয়া।
আকাশ সৌম্যের পাশে দাঁড়ানো সন্ধ্যার পানে তাকালো। সন্ধ্যার মাথা নিচু। তার ভাইয়ের কথায় সে ভীষণ অবাক হয়। আকাশকে তার ভাই কিভাবে চেনে? প্রশ্নটি মাথায় আসলেও সন্ধ্যা মাথা তুলল না। সৌম্যর মনে পড়ে তার কাছে প্রথম দিন পাঠানো ভিডিওটির কথা, যেখানে তার বোনকে কেউ সর্বশক্তি দিয়ে থাপ্পড় দিয়েছিল আর তার বোন হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিল, অসহায় হয়ে কাঁদছিল। সৌম্যর নিঃশ্বাস ভারী হলো কথাগুলো ভেবে। আকাশের উদ্দেশ্যে আবারও বলে, কিছু বলছেন না কেন ভাইয়া? আকাশ দৃষ্টি ঘুরিয়ে সৌম্যর দিকে চেয়ে ছোট্ট করে বলে। হয়েছে। সৌম্য সাথে সাথেই প্রশ্ন করে, আমার বোনকে কে মেরেছিল? আকাশ অবাক হয়। সন্ধ্যাকে সেই প্রথম রাতে একটি থাপ্পড় মেরেছিল, এরপর আর থাপ্পড় মারেনি। কিন্তু এই কথা সৌম্য কিভাবে জানলো? আকাশ বুঝলো না, তবে খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, আমি মেরেছিলাম। কথাটি শুনতেই সৌম্য যেমন অবাক হয় তেমনই প্রচণ্ড রাগ হয়। সন্ধ্যার হাত ছেড়ে দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়, আর একটু এগিয়ে এসে আকাশের চোখে চোখে চোখ রেখে রাগান্বিত স্বরে বলে, আপনার সাহস কি করে হয় আমার বোনের গায়ে হাত তোলার? সৌম্যর ব্যবহার আকাশের একটু ভালো লাগলো না, তার আত্মসম্মানে লাগলো। যেখানে তার সাথে দেখা হলে সৌম্যরা তাকে সালাম না দিলে এটা তাদের অপরাধ হিসেবে গণ্য হতো, আর আজ সৌম্য তার সাথে উঁচু গলায় কথা বলছে। সে অনুতপ্ত ছিল সন্ধ্যাকে একটি থাপ্পড় দেওয়ার জন্য, কিন্তু সৌম্যর এরকম ব্যবহারে আবারও হঠাৎ মাথাটা গরম হয়ে যায়। ডান হাতে সৌম্যর কাঁধে ধাক্কা দিয়ে রেগে বলে, সৌম্য, গলা নামিয়ে কথা বলো। ভুলে যাবে না আমি তোমার ভার্সিটির বড় ভাই। ধাক্কা খেয়ে সৌম্য দুপা পিছিয়ে যায়। রাগের মাত্রা আরো বাড়লো। ভুলে যায়নি আকাশ তার ভার্সিটির বড় ভাই। সে তো তার বাবাকেই কথা শোনাতে ছাড় দিত না তার বোনের জন্য, আর এখানে আকাশ বাইরের এক বড় ভাই, সে ছাড় দিবে? কোনো প্রশ্নই আসে না। সৌম্য এগিয়ে এসে দুহাতে আকাশের পাঞ্জাবির কলার ধরে শক্ত কণ্ঠে বলে, আর আপনি ভুলে যাবেন না আমি সন্ধ্যার বড় ভাই। আকাশের চোখে মুখে ক্রোধ জমা হয়। সৌম্যের শার্টের কলার ধরে শক্ত করে বলে, কাজটা ঠিক করলে না সৌম্য। সৌম্য রাগান্বিত স্বরে বলে, ঠিক বেঠিক আমি জানি না মিস্টার আকাশ। কথাটা বলে হঠাৎই আকাশের গাল বরাবর একটি ঘুষি মেরে দেয়। আকাশের মুখ ডান দিকে হেলে যায়। রাগে শরীর কাঁপছে তার। বাড়ির সকলে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সন্ধ্যা চোখ বড় বড় করে চেয়ে আছে। কি হচ্ছে এসব? শিমুর মাথা ঘুরছে। তার স্যার সন্ধ্যার ভাই, তারপর আবার আকাশকে মারলো। শিমুর মা বাকহীন হয়ে চেয়ে আছে। আসমানি নওয়ান একবার তার ছেলের দিকে তাকায়, আরেকবার সৌম্যর দিকে তাকায়। দ্রুত পায়ে এগিয়ে আসেন তিনি। সন্ধ্যাকে এগোতে দেখে থেমে গেলেন তিনি। সন্ধ্যা তার ভাইকে ঠেলে সরায় আকাশের থেকে। আকাশ সৌম্যর দিকে তেড়ে যায়। সৌম্যকে ঘুষি মারার জন্য হাত উঠালে সন্ধ্যা দ্রুত সামনের দিকে ফিরে আকাশের বুকে দুহাতে ধাক্কা দেয়। এরপর দুহাত জমা করে অনুরোধ করে যেন তার ভাইকে না মারে। আকাশ শীতল দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সৌম্য রাগান্বিত স্বরে বলে, বনু তুই সর। এ লোকটা বাইরে ভালো সেজে থাকে আর ঘরে অসহায় একটা মেয়েকে মারধর করে। আকাশ ক্রোধান্বিত চোখে তাকায় সৌম্যর দিকে। দৃষ্টি নামিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখলো মেয়েটি এখনো তার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে। আকাশ সন্ধ্যার দিকে চেয়েই তার মুষ্টিবদ্ধ হাত নামিয়ে নেয়। মৃদু স্বরে বলে, তোমার ভাইকে থামতে বলো সন্ধ্যা। আমি কিন্তু রেখে যাচ্ছি। আমি ওকে ধরলে তোমার ভাইকে বাঁচাতে পারবে না। আকাশের কথাগুলোই না ছিল রাগ, না ছিল ক্রোধ, যেন কাউকে বুঝিয়ে বলছে। সন্ধ্যার চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়ালো। দ্রুত উল্টো ঘুরে সৌম্যর দিকে তাকায়। দুহাতে সৌম্যর গাল ধরে তার দিকে ফেরায়, ইশারায় বোঝায়। উনি ভালো মানুষ ভাইয়া, তুমি প্লিজ রাগ করো না, আমাকে তোমার সাথে নিয়ে চলো প্লিজ। সৌম্য সন্ধ্যার প্রতিটি মনোভাব খুব নিখুঁতভাবে বুঝতে পারে। আকাশের বুঝতে কষ্ট হলেও বুঝলো। অবাক হলো তাকে ভালো বলায়। সৌম্য আকাশের দিকে চেয়ে বলে, ভালো মানুষেরা কখনো মেয়েদের গায়ে হাত তোলে না, বুঝলি বনু? আর তারা বিয়ে করে বউকে না মানার জিকির করে না। আকাশ সৌম্যের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। সৌম্যের চোখে মুখে এখনো রাগ। আকাশের দুহাত নিষ্পিস করছে, কিন্তু সে মারছে না কেন সৌম্যকে? সন্ধ্যা নিষেধ করলো বলে? এই মেয়েটা মাত্র কয়েকদিনে তার জীবনের সমীকরণটাই যেন পাল্টে দিয়েছে। নিজের এসব হ্যাবিট নিজের বহন করতেই অসহ্য লাগছে। সন্ধ্যা তার ভাইকে বোঝায়, সে সব বুঝিয়ে বলছে। এরপর সৌম্যর থেকে ফোন নিয়ে লিখতে শুরু করে। প্রায় মিনিট 4 কিছু লিখলো। সবাই চুপ থাকলো, কেউ কিছু বলল না। সন্ধ্যার লেখা শেষ হলে সে তার ভাইয়ের সামনে ফোন ধরে, যেখানে লেখা,
ভাইয়া আকাশ নওয়ানকে তার মা আমার সাথে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়েছিল। তিনি বিয়ে করতে চাননি, এই জন্য আমায় মানতে পারছিলেন না। আর উনি জানতেন না আমি কথা বলতে পারি না। উনি আমায় প্রশ্ন করছিল, কথা বলতে পারিনি তো। আর ভয় পাচ্ছিলাম বলে হঠাৎ ইশারায় দেখাতেও পারছিলাম না। তাছাড়া উনি কেন যেন আমায় লোভী ভাবতেন, সব মিলিয়ে রেগে মেরেছিল। এরপর আর মারেনি, উনি আমায় অনেকবার সাহায্যও করেছিল ভাইয়া। তুমি ওনাকে কথা শুনিও না, মেরো না। তাছাড়া তুমি ভাবো, আমাকে যদি একটা বোবা কালো ছেলের সাথে বিয়ে দেওয়া হয় না জেনেই, তবে তার রিয়াকশন কেমন হবে? তবুও উনি আমাকে অনেক হেল্প করেছে। আমি অনেকবার বিপদে পড়েছি, উনি আমাকে বিপদে ফেলে চলে যাননি। তুমি আর ঝামেলা করো না ভাইয়া, আমাকে তোমার সাথে নিয়ে চলো প্লিজ সৌম ভাইয়া। লেখাগুলো পড়ে সৌম্যর নির্বাক হয়ে চেয়ে থাকে সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখের কোণে পানি। তার বোন উদার, সে জানে, কিন্তু মিথ্যা বলে না এটাও জানে। আকাশের সাথে জোর করে বিয়ে দিয়েছে, আর তার বাবা মাই বা কি স্বার্থে বিয়ে দিল? সৌম্য আকাশের দিকে তাকালে দেখলো আকাশ ব্রু কুচকে তার দিকে চেয়ে আছে। সৌম্য ঢোক গিলল, এরপর সন্ধ্যার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, নিয়ে যাব বনু, আর কখনো তোকে একা রেখে কোথাও যাব না। আসমানি নওয়ান পাশ থেকে প্রশ্ন করে। তুমি সন্ধ্যার আপন ভাই? সৌম্য আসমানি নওয়ানকে উত্তর করে, জি কেন? আমি জানি তুমি সন্ধ্যার সৎ ভাই। সন্ধ্যাকে এইখান থেকে কোথাও নিয়ে যাইতে পারবা না। আসমানি নওয়ান একটু চুপ থেকে বলে। সৌম্য শিমু আর শিমুর মাকে দেখেছে, একটু অবাক হলেও বুঝেছে এদের আত্মীয়। আর আসমানি নওয়ানকে দেখে বুঝেছে ভদ্র মহিলা আকাশের মা হবেন। তাছাড়া আর কেউ তো নেই। অবাক হয়ে বলেন, কেন পারবো না? আকাশ ভাইয়া তো আমার বোনকে স্ত্রী হিসেবে মানে না। আসমানি নওয়ান বলেন, কারণ সন্ধ্যারে আমি তোমার নিমখারাম বাপের থেইকা কিনা আনছি। 15 লাখ টাকা গুনে দিয়ে আসছি। সেইখান থেইকা তুমি ভাগ পাও নাই বলে আবার আমার জান্নাতরে নিয়া যাইতে আইসো। এত অত্যাচার কইরাও শান্তি হয় নাই তোমাগো? আসমানি নওয়ানের কথাগুলো শুনে সকলের মনে হলো এখানে মাত্র বোম ব্লাস্ট হয়েছে। আকাশ সবচেয়ে বেশি অবাক হলো। তার বিয়ের পরপর সে 15 লাখ টাকা উধাও দেখে তার মাকে জিজ্ঞেস করলে তিনি অনেক রিয়াক্ট করে। আর এদিকে তিনি ওই টাকাগুলো দিয়ে সন্ধ্যাকে কিনে এনেছে। সন্ধ্যা আর সৌম্য দুজনেই হতবাক হয়ে চেয়ে আছে আসমানি নওয়ানের দিকে। আসমানি নওয়ান সন্ধ্যার দিকে তাকালো। মেয়েটিকে তিনি জানাতে চায়নি। যতই হোক জন্মদাতা বাপ সে, সন্ধ্যা কষ্ট পাবে। কিন্তু আজ আবার সেই নরকে তার জান্নাতকে যেতে হবে শুনে নিজেকে সামলাতে পারলেন না। সৌম্য ঢোক গিয়ে বলে, কি বাজে কথা বলছেন, আমি এসব ব্যাপারে কিছু জানি না। সন্ধ্যা ডান হাতে সৌম্যর শার্ট খামচে ধরলো, মাথা উঁচু করে সৌম্যর দিকে তাকায়। চোখ জোড়া ছলছল করে ওঠে। সৌম্য বা হাতে তার বোনকে নিজের সাথে আগলে নেয়। ডান হাত সন্ধ্যার গালে রেখে কাপ্পা কণ্ঠে বলে, বনু বিশ্বাস কর, আমি এসব কিছু জানতাম না। আমি তোকে পাগলের মতো খুঁজেছি, বাবাকে নিয়ম করে কল করতাম একটাবার তোর খোঁজ পাবার জন্য। স্বার্থপর বাপটা মুখ থেকে একবারও একটা শব্দ বের করেনি। আমি অনেক কষ্ট করে তোকে খুঁজে পেয়েছি বনু। তুই আমাকে অবিশ্বাস করলে আমি কি নিয়ে বাঁচবো বলতো? সন্ধ্যা হঠাৎ তার ভাইকে গায়ের জোরে ধাক্কা দেয়। সৌম্য অবাক হয়ে তাকায়। চোখ জোড়া ভরে ওঠে, থেমে থেমে ডাকে, বনু। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সৌম্যর উপর তার খুব রাগ হয়। তার ভাই কি পাগল? সন্ধ্যা তার ভাইকে অবিশ্বাস করবে এটাও সম্ভব? সৌম্য তার ব্যাপারে এমন চিন্তা কি করে করেছে সন্ধ্যা তার ভাইকে ভুল বুঝবে? তার তো এটা ভেবে খারাপ লাগছে, তার নিজের বাবা তাকে কিভাবে বেঁচে দিয়েছে। সন্ধ্যা দু হাতে চোখ মুছে ইশারায় বোঝায়, আমি তোমায় অবিশ্বাস করছি, এটা তুমি কিভাবে ভাবো ভাইয়া? তুমিও আমায় পর ভাবো সৌম ভাইয়া, আমায় একটুও বোঝো না। সন্ধ্যার কথাগুলো এবার সবাই সেভাবেই বুঝল না। আকাশ বোধহয় একটু একটু বুঝলো, কিন্তু সৌম্য পুরোপুরি বুঝেছে। অসহায় চোখে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যার সামনে এগিয়ে গিয়ে সন্ধ্যার মাথায় হাত রেখে বলে, সরি বনু, আমি টেনশনে ভুলভাল বলে ফেলেছি। সৌম্যর কথা শুনে সবাই অবাক হয়। এইবার হয়তো সন্ধ্যার ইশারায় বোঝানো কথাগুলো বুঝেছে। এদের ভাই বোনের এমন আবেগ ঘন কথোপকথনে প্রত্যেকে অবাক না হয়ে পারে না। সন্ধ্যা ইশারায় বলে, আমায় তোমার কাছে নিয়ে যাও ভাইয়া প্লিজ। সৌম্য সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে বলে, অবশ্যই নিয়ে যাব বনু। এরপর বিড়বিড় করলো, এমন জানোয়ার বাপ কাউকে দিও না আল্লাহ।
আসমানি নওয়ান ঝাপসা চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। মনে প্রশ্ন জাগে, সন্ধ্যা আর এই ছেলেটা সত্যি একে অপরকে এত মহব্বত করে? সৌম্য আসমানি নওয়ানের দিকে চেয়ে বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সব টাকা ফেরত দিয়ে তবে আমার বোনকে নিয়ে যাব। আসমানি নওয়ান সন্ধ্যার পাশে দাঁড়িয়ে বলে। তুই সত্যি আমাকে রেখে যেতে চাস জান্নাত? শিমুর মা অপর পাশ থেকে বলে, আমাদের থেকে দূরে যাস না জান্নাত, ও তোকে একটু শান্তি দেবে না। ও মন নরকে কেন যেতে চাইছিস? সন্ধ্যা একবার আসমানি নওয়ানের দিকে তাকায়, আরেকবার শিমুর মায়ের দিকে তাকায়। ইশারায় বোঝায় তার ভাই তাকে খুব ভালোবাসে, একটু অত্যাচার করে না। সৌম্য অবাক হয় দুজন ভদ্র মহিলার মুখে জান্নাত নাম শুনে। এই নামে তো তার মা তার বনুকে ডাকতো। তার মায়ের সাথে কি কোনো কানেকশন আছে এনাদের? সৌম্য কিছু বলতে গিয়েও এই ভাবনা চেপে রাখলো। সে কিছু জানতে চায় না, সে শুধু তার বনুকে এখান থেকে নিয়ে তার কাছে রাখতে চায়। আকাশ দীর্ঘশ্বাস ফেলল। এদের ব্যাপার স্যাপার অনেকটা বুঝেছে। সৌম্যকে সে অনেক বছর আগে থেকেই চেনে। সৌম্যর কথা শুনে এটাও বুঝলো এদের বাবা সুবিধার নয়, কোনোভাবে এদের দুজনকে এদের বাবাই আলাদা করেছে। তার মায়ের কথাতেও স্পষ্ট সে সৌম্যকে চিনত না। সে এই অনুভূতি থেকে বের হতে চায়। তাছাড়া এদের ভাই বোনকে আলাদা রাখার কোনো মানেই হয় না, যেখানে দুজন দুজনের সাথে থাকতে চায়। হঠাৎ রাগ উঠলেও সে রাগ পড়তে আকাশের সময় লাগে না, যেমন এখন সে রেগে নেই। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলে, সোমো, তোমার বোনকে তুমি নিয়ে যাও, তবে টাকা ফেরত দিতে হবে না। আকাশের কথা শুনে আসমানি নওয়ান বিস্ময় দৃষ্টিতে তাকায় ছেলের পানে। সন্ধ্যাও অবাক হয়। সৌম্য অপরাধীর ন্যায় তাকায়। সে বুঝলো আকাশ তার অবস্থা জেনেই পুরো 15 লাখ টাকা দিতে নিষেধ করলো। তাদের পুরো ভার্সিটি এমন আকাশকেই চেনে। কিন্তু তখন হঠাৎ উপর থেকে একটু শুনেই রেগে গিয়ে রুড বিহেভ করে ফেলেছে, এমনকি মেরেছেও। তার বোনের ব্যাপারে ছাড় দিতে পারে না সে। সৌম্য মাথা নিচু করে মৃদুস্বরে বলে, ঋণী থাকতে চাই না, আমি আপনাদের টাকা পরিশোধ করে দিব, আমাকে একদিন সময় দিন। সৌম্য কথাটা বলে সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, আমি কালকে এসে তোকে নিয়ে যাব বনু, কেমন? এইটুকু সময় অপেক্ষা করতে পারবি না? সন্ধ্যা ছল ছল চোখে তাকায় তার ভাইয়ের দিকে। মাথা নেড়ে বোঝায় সে পারবে। এরপর আবারও হাত নেড়ে বোঝায়। তুমি এত টাকা কোথায় পাবে ভাইয়া? সৌম্য মৃদু হেসে বলে, আমার কি মা আছে? তুই তো আমার মা, ছোট মা, তুই আমার সব পারে। আমি আমার বনুর জন্য তুই সাবধানে থাকবি। আমি কালকে এসে তোকে নিয়ে যাব, কিন্তু সন্ধ্যা তার ভাইয়ের বুকে মাথা রাখলো। তার ভাই কোথায় পাবে টাকা, এটা ভেবেই মাথা ঘুরছে। দুফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যাকে বিদায় জানিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। যাওয়ার আগে শিমুর মাকে বলেছে সে আর শিমুকে পড়াতে পারবে না, আর আকাশকে ছোট্ট করে সরিও বলেছে। আসমানি নওয়ান কিছু বললে না। যেখানে সন্ধ্যা যেতে চায় সে কিভাবে বারণ করবে? আকাশ যেহেতু মানবে না সন্ধ্যাকে, তবে চলে যাওয়াই ভালো। আসমানি নওয়ান দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ তার ঘরে চলে গেল। তবে তার মাথায় কিছু ঘুরছে। সন্ধ্যাদের গ্রামে আরেকবার যেতে হবে তাকে। শিমুর মা ও মলিন মুখে নিজের ঘরে চলে যায়। শিমু ঝাপসা চোখে চেয়ে ভাই বোনের আলাপ দেখলো। সৌম্য তাকে আর পড়াবে না ভেবে ভীষণ মন খারাপ হলো। কিন্তু এর চেয়েও বেশি খারাপ লাগছে সৌম্য আর সন্ধ্যার কথা ভেবে। এই জন্যই কি সৌম্য তাকে পড়াতে এসে এত বেশি রুড আর চুপচাপ হয়ে গিয়েছিল? মায়ের পিছু সেও জায়গাটি প্রস্থান করে। সন্ধ্যা যেখানে দাঁড়িয়েছিল এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। সন্ধ্যাও দাঁড়িয়ে আছে তার জায়গায়। ধীর পায়ে এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, তোমার ভাই টাকাটা ম্যানেজ করতে না পারলেও তোমাকে আটকে রাখবো না আমরা, চিন্তা করো না। কথাটা বলে আকাশ আর দাঁড়ালো না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে তার ঘরের উদ্দেশ্যে। সন্ধ্যা মলিন মুখে চেয়ে রইল আকাশের দিকে। ঝাপসা চোখ জোড়া সরিয়ে নিয়ে তার ঘরে চলে যায়। সৌম্য আকাশদের বাড়ি থেকে সোজা তার ম্যাসে এসেছে। এরপর মৌলভীবাজার থেকে সৃজার বাবা অর্থাৎ তার মামার কাছে কল করে। কল রিসিভ হলে সৌম্য তার মামাকে সালাম দেয়। এরপর টুকটাক কথা বলে সৌম্য বলে, মামা, আমার 15 লক্ষ টাকা লাগবে। সৌম্যর কথায় ভদ্রলোক থম মেরে কিছুক্ষণ বসে থাকে। এরপর বলে, এত টাকা কি করবে বাবা? সৌম্য তার বাবার কুকীর্তি বলতে চাইল, কিন্তু ফোনে বলতে ইচ্ছে হলো না। অতঃপর বলে, আমি আপনাকে সামনাসামনি সব বলবো মামা। আপনি কি আমাকে কালকের মধ্যে টাকাটা দিতে পারবেন? সৃজার বাবাকে চুপ দেখে সৌম্য মৃদুস্বরে বলে, আমি আপনাকে সব টাকা পরিশোধ করে দিব মামা।
আমাকে শুধু একটু সময় দিন। সৌম্যর কথায় ভদ্রলোক হেসে ফেলল। একটু পর বলে, পাগল ছেলে, তোমার মেয়ের ঋণ শোধ করতে পারবো না আমি কখনো। তাছাড়া তোমার সাথেও আমার অনেক হিসাব নিকাশ আছে, তুমি এলে সব হবে। আর আমি কালকে তোমাকে টাকা পাঠাবো বাবা, চিন্তা করো না, তবে একটু লেট হতে পারে। সৌম্য মৃদু স্বরে বলে। আচ্ছা মামা, সমস্যা নেই। এরপর কল কেটে দেয়। পাশের রিহান বসা, সে গালে হাত দিয়ে বলে, আমার মাঝে মাঝে মনে হয় তোর বাপ তোদের বাপ তো নয়, ওটা মানুষও নয়। এমন অমানুষের গল্প কখনো শুনিনি আমি। সৌম্য রিহানের দিকে তাকিয়ে রইল, মৃদু হেসে বলে। তোর বাবা তোকে প্রতি মাসে টাকা পাঠায়, তাই না? রিহান মাথা নেড়ে বলে, তা তো দেয়, চাকরি তো করি না এখনো। মাঝে মাঝে আমি না করলেও জোর করে দেয়। সৌম্য মলিন হেসে নির্জীব গলায় বলে, তোর বাবা তোকে সুখে রাখতে টাকা দেয়, আর আমার বাবা নিজে সুখে থাকতে আমার বনুকে বেঁচে দেয়। কথাটা বলে সৌম্য দুহাতের মাঝে মুখ লুকিয়ে রেখে ভাঙা গলায় বলে, মা বেঁচে থাকতে আমার বাবাও আমার সুখের কথা ভাবতো। আসলে যার মা নেই তার কেউ নেই, কথাটা আমি আর আমার বনু খুব বাজেভাবে ফিল করেছি, এখনো করছি। রিহান মলিন মুখে তাকালো। নীরব সান্ত্বনা স্বরূপ সৌম্যর কাঁধে হাত রাখলো। রাত তখন 1টার কাছাকাছি। সন্ধ্যা বিছানার এক কোণে চুপ করে বসে আছে, দু হাঁটু ভাঁজ করে। হাঁটুতে গাল থেকে অজানায় তাকিয়ে আছে, দৃষ্টিতে প্রাণ নেই। দু পা সামনের দিকে সামান্য মেলে রাখা। সন্ধ্যা দৃষ্টি ঘুরিয়ে তার দুই পায়ে রাখে। আকাশের দেয়া নূপুর পড়েছিল সেদিন, আর খোলা হয়নি। সন্ধ্যা বেশ কিছুক্ষণ দু হাতে নূপুর দুটি নাড়ালো। ঠোঁটের কোণে মলিন হাসি ফুটলো। সময় নষ্ট না করে নূপুর দুটি পা থেকে খুললো। এরপর বিছানা থেকে নেমে টেবিলের কাছে গিয়ে চেয়ারে বসে একটি প্যাডে সময় নিয়ে কিছু লিখলো। শেষ দুটি শব্দের উপর ডান চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি পড়ে। সন্ধ্যা ঢোক গিলে দু আঙ্গুলের সাহায্যে লেখাটির উপর থেকে পানির কণা ছিটকে ফেলে। এরপর কাগজটি 4 ভাঁজ করে ডান হাতের মুঠোয় নেয়, আর নূপুর দুটি বক্সের ভিতর ঢুকিয়ে বা হাতে বক্সটি নিয়ে ঘর থেকে বের হয়। সবাই ঘুমিয়েছে হয়তো। সন্ধ্যা ধীরে ধীরে এগিয়ে যায়। পুরো বাড়ি জুড়ে মৃদু আলো ঘুরছে, যার ফলে সন্ধ্যার হাঁটতে খুব বেশি সমস্যা হলো না। একটি একটি করে সিঁড়ির ধাপ পেরিয়ে আকাশের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ভাবলো দরজা হয়তো লাগানো, তাই ছোট্ট চিরকুট আর নূপুরের বক্স দরজার কাছে রেখে যাবে। কিন্তু কি যেন ভেবে বা হাত দরজায় রাখলে ঘরের দরজাটা কিছুটা আলগা হয়ে যায়। সন্ধ্যা ঢোক গেল। ঘরের ভেতরে জিরো লাইট জ্বলছে মনে হলো। সন্ধ্যা বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। ভেতরে যাবে নাকি এখানে রেখে চলে যাবে। অবশেষে ভাবলো ঘরে গিয়ে রেখে আসবে। এরপর দরজা ঠেলে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। আকাশ বিছানার এক কোণে জড়সড় হয়ে শুয়ে আছে। মৃদু আলোয় সন্ধ্যা হালকা অস্পষ্ট আকাশকে দেখলো। ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে আকাশের পাশে গিয়ে দাঁড়ায়। জিরো লাইটের মৃদু নীল আলোয় আকাশের শুভ্র মুখটা জ্বলজ্বল করে। আকাশের পরনে সেই সাদা পাঞ্জাবি। সন্ধ্যা মলিন হাসল। গত কিছুদিন যাবৎ আকাশকে বেশিরভাগ সময় সাদা পাঞ্জাবিতে দেখেছে সে। প্রথম শার্ট প্যান্টে দেখেছিল, এরপর সাদা পাঞ্জাবি। সন্ধ্যার আকাশকে ভালো লেগেছে এই পোশাকে, সে জানে না কেন। সন্ধ্যা ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে। আকাশের মাথার কাছে বসেছে সে। আকাশের ঘুমন্ত মুখপানে চাইল সন্ধ্যা। চোখের কোণে পানি জমতে শুরু করে। এক পর্যায়ে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। আজকের রাতটাই এই বাড়িতে শেষ রাত তার। আর কখনো আকাশকে তার দেখা হবে না। কি করে দেখা হবে? এমনিতেও আকাশ তাকে ডিভোর্স দিয়ে দিবে। কথাটা ভাবতেই সন্ধ্যার দম বন্ধ লাগলো। সন্ধ্যার খুব বলতে ইচ্ছে করলো, আপনাকে আমার ভীষণ ভালো লাগে জানেন। কবুল বলেছি বলে হয়তো। আচ্ছা, আপনিও তো আমায় কবুল বলে বিয়ে করেছেন, তবে আপনার মাঝে কবুলের প্রভাব একটুখানিও কেন পড়লো না? মনে মনে কথাগুলো আউড়িয়ে সন্ধ্যা ফুপিয়ে ওঠে। তার হাতের নূপুরের বক্সটির দিকে তাকালো। নূপুরটি তার খুব পছন্দ হয়েছিল। নূপুর সুন্দর বলে পছন্দ হয়েছে এমন নয়, বরং নূপুর দেওয়ার মানুষটি কবুল বলে বিয়ে করা স্বামী বলে ভালো লেগেছিল। খুব ইচ্ছে জেগেছিল এই নূপুর দুটি তার কাছে অতি যত্নে রাখতে। কিন্তু যে মানুষটা তাকে ভুল করেও একটুখানি চায় না, তার থেকে মুক্তি পেতে কতই না চেষ্টা যার, সে কি করে তার দেয়া জিনিস নিজের কাছে রাখবে? সন্ধ্যা নিজেকে সামলে নেয়। বা হাতের
কাছে একটি ছোট্ট বেডসাইড টেবিলের উপর হাতের চিরকুট, তার উপর নুপুরের বক্সটি রাখে। এরপর আকাশের ঘুমন্ত মুখপানে তাকায় আবারও। মেঝে থেকে উঠে দাঁড়ায়, উল্টো ঘুরে যেতে নিলে বা হাতে টান পড়ায় সন্ধ্যার সাথে সাথে উল্টো ঘুরে তাকায়। আকাশ ঘুমো ঘুমো চোখে সন্ধ্যার পানে চেয়ে আছে। সন্ধ্যা ঢোক গেল, চোখে মুখে ভীতি। আকাশ ঘুম জড়ানো কণ্ঠে বলে, আমার ভীষণ মাথা ব্যথা করছে, চুলগুলো একটু টেনে দেবে? কথাটা বলে চোখ জোড়া বুজে নেয়। সন্ধ্যার হাতটিও আলগা করে দেয়। আকাশ তার যে হাত ধরেছিল সন্ধ্যা, তার সেই হাতের দিকে তাকালো। তার কাছে আকাশের হাত অনেক গরম লেগেছে। সন্ধ্যা তার ভীতি চেপে একটু এগিয়ে গিয়ে আকাশের কপালে হাত ছোঁয়ালে ভীষণ অবাক হয়। আকাশের গায়ে অনেক জ্বর। আকাশের জড়সড় হয়ে শোয়ার কারণ বুঝলো সন্ধ্যা। বেডের পাশে একটি কাঁথা নিয়ে আকাশের গায়ে জড়িয়ে দিল। আকাশ বোধ হয় একটু আরাম পেল। আবারও তার লালিত চোখ জোড়া টেনে খুলে বাচ্চাদের মতো করে বলে, চুল টেনে দেবে না? আকাশের ব্যবহারে সন্ধ্যা অবাক হয়, তবে ডান দিকে মাথা নেড়ে সম্মতি দেয়। আকাশ বোধ হয় খুশি হলো, একটু হেসে বলে, তুমি একদম সন্ধ্যার মতো দেখতে। কথাটা বলে আবারও চোখ বুজে নেয় আকাশ। সন্ধ্যা ঢোক গিলল, কি রিয়াকশন দিবে বুঝল না, কিন্তু সময় নষ্ট না করে ওয়াশরুমে যায়। একটি মগে পানি ভরে আনে। অন্ধকারে কিছু খুঁজে না পেয়ে সন্ধ্যা তার শাড়ির আঁচল মাথা থেকে নামিয়ে একটু অংশ ভিজিয়ে আকাশের কপালে জলপট্টি দেয়। এরপর বা হাতে আকাশের চুল টেনে দিতে থাকে। একটু পরপর আঁচল উঠিয়ে মগের পানিতে ভিজিয়ে আবারও কপালে দিয়ে দেয়, সাথে মাথার চুল থেকে টেনে দিতে থাকে। এভাবে প্রায় 1.5 ঘন্টার মতো জলপট্টির সাথে চুল টেনে দিয়ে সন্ধ্যার দোহাতে ব্যথা হয়ে যায়। এক পর্যায়ে সন্ধ্যা কাপা হাত আকাশের গলায় দিলে বুঝতে পারে আকাশের গায়ে আর জ্বর নেই। সন্ধ্যা আকাশের শরীরে জড়ানো কাঁথা সরিয়ে দেয়। আকাশ একটু নড়ে চড়ে ঘুমে বিভোর হয়। সন্ধ্যা চুপচাপ দাঁড়িয়ে রইল আকাশের মাথার কাছে। একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে আছে মেয়েটি। আকাশ শটান হয়ে শুয়েছে, 2 হাতে আড়াআড়িভাবে বুকে গুজে রাখা। ফ্যানের বাতাসে মাথার চুলগুলো একটু একটু উড়ছে। সন্ধ্যার চোখের কোণ কখন যে ভিজে গাল গড়িয়ে পানি পড়ে মেয়েটি বুঝতেই পারে না। আচ্ছা, তার এত কষ্ট কেন হচ্ছে? কয়েকদিনের বিয়ে করা স্বামী তো, তবুও সন্ধ্যার মন মানে না। মেয়েটি এখানে আর দাঁড়ালো না, ডান হাতে ভেজা গাল মুছে ধীর পায়ে ঘরটি থেকে প্রস্থান করে। সন্ধ্যা আকাশের ঘর থেকে এসে বিছানায় শুয়েছিল ঠিকই, কিন্তু তার চোখে ঘুম ধরা দেয়নি। সারা রাত ছটফট করে কাটিয়েছে। ভোরের দিকে একটুখানি চোখ লেগেছিল, 1 ঘন্টার মতো ঘুমিয়েছে। তারপর আবারও ঘুম ভেঙে যায়। সন্ধ্যা ফজর নামাজ পড়ে ব্যালকনিতে যায়। ভোরের স্নিগ্ধ বাতাস মেয়েটির গা ছুঁয়ে দেয়। সন্ধ্যা মলিন মুখে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। ভোরের আলো ফুটতে শুরু করলে সন্ধ্যার চোখে পড়ে তার ব্যালকনির সোজা কিছুটা দূরে খাড়াভাবে দাঁড়ানো বকুল গাছ। সন্ধ্যা এর আগেও ওখানে গিয়ে বকুল ফুল কুড়িয়ে এনেছে। আজ আবারও ইচ্ছে করলো। ইচ্ছেকে না দমিয়ে বাগানের উদ্দেশ্যে ছুটে গেল। সকাল সকাল আকাশের ঘুম ভেঙে যায়, মাথাটা ভার হয়ে আছে। খেয়াল করলো তার পরনে পাঞ্জাবি। গতকাল রাতে শরীর মন দুটোই খারাপ লাগছিল। কখন ঘুমিয়েছে নিজেও বুঝতে পারেনি। ফ্রেশ না হয়ে ঘুমিয়ে গিয়েছিল। স্মৃতিতে আবছা মনে হলো সন্ধ্যা তার কাছে এসেছিল। কথাটা ভেবে আকাশ তার ব্রেইনে চাপ প্রয়োগ করে, কিন্তু তেমন কিছু মনে করতে পারল না। আকাশ নিজের উপর বিরক্ত হলো। ভাবলো আজ সৌম্য সন্ধ্যাকে নিয়ে গেলে সে এসব অবান্তর চিন্তা ভাবনা থেকে মুক্তি পাবে। এই ভেবে একটু স্বস্তি পায়। এরপর আকাশ বেড থেকে নেমে দাঁড়ালে পায়ের সাথে কিছু বেঁধে পড়ে যায়। আকাশ নিচু হলে দেখলো পানি ভর্তি মগ ছিল, যা তার পা বেঁধে সব পানি ঢেলে পড়ে গিয়েছে। আকাশ অবাক হলো, এই মগ ভর্তি পানি এখানে কিভাবে আসলো? সে কি এনেছিল? কিন্তু কেন আনবে? আকাশ বিরক্ত হয়ে ওয়াশরুমে চলে গেল। কি যে হচ্ছে তার সাথে, নিজেকে পাগল পাগল লাগে। আকাশ সকাল সকাল শাওয়ার নিল। অস্বস্তি লাগছিল, তাছাড়া আজ সারাদিন বাইরে কাজ আছে, বাড়িতে আসার সময় পাবে না। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে মাথা মুছে ব্যালকনিতে যায়। 1 কাপ কফি হলে ভালো লাগতো, কিন্তু এখন সবাই ঘুমে। ভাবলো সে নিজেই গিয়ে বানিয়ে আনবে, কিন্তু ব্যালকনিতে গিয়ে তার দৃষ্টি আটকে যায়। প্রকৃতির মাঝে এক অন্যরকম সন্ধ্যাকে দেখে।
সন্ধ্যা মাটিতে বসে বকুল ফুল কুড়াতে ব্যস্ত। খোপা করা দীঘল চুলগুলো মাটিতে গড়িয়ে লুটোপুটি খায়। সন্ধ্যা বসে একটা একটা করে ফুল কুড়িয়ে শাড়ির আঁচলে ভরিয়ে রাখছে। আকাশ এক ধ্যানে সন্ধ্যার দিকে তাকিয়ে রইল। সন্ধ্যার গতিবিধি লক্ষ্য করায় বিভোর হলো। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলে আকাশ বা হাত ব্যালকনির রেলিংয়ে রেখে চোখ বুজে নেয়। হৃদস্পন্দনের চাপ বেড়েছে। আকাশ মাথা দুদিকে নাড়ায়। না, সে আর সন্ধ্যাকে দেখবে না। সন্ধ্যা ফুল কুড়িয়ে নিয়ে উল্টো ঘুরে দাঁড়ায়। হঠাৎ তার সম্মুখ বরাবর দোতলায় দৃষ্টি গেলে আকাশকে দেখে অবাক হয়। মেয়েটির চোখে মুখে সামান্য লজ্জার ছিটে ফোটা, তবে আকাশের থেকে দৃষ্টি সরালো না। আকাশ একবারের জন্য চোখ খুলল না। সন্ধ্যার দৃষ্টি ঝাপসা হয়ে আসে। সে আর দাঁড়ালো না। বকুল ফুলে ভরা আঁচল হাতে ধরে দৌড় দিল এখান থেকে। আকাশ আরো কয়েক সেকেন্ড পর চোখ মেলে তাকায়। জায়গাটি ফাঁকা দেখে আকাশের দৃষ্টি এদিক ওদিক ছুটোছুটি করে। চঞ্চল হয় খানিক, কিন্তু সন্ধ্যাকে আর চোখে পড়ল না। আকাশ দীর্ঘশ্বাস ফেলে। সে তো দেখবে না সন্ধ্যাকে, তবুও কেন খুঁজছে তার দৃষ্টি? সে তার নতুন অনুভূতির চক্করে মনে হচ্ছে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে ঘরে চলে যায়। সন্ধ্যা তার ঘরে এসে ফুলগুলো বিছানার উপর রাখে। এরপর টেবিলের ড্রয়ার থেকে সুই সুতো বের করে বিছানায় গিয়ে বসে। সুয়ে সুতো লাগিয়ে ছোট্ট ছোট্ট বকুল ফুলগুলো একটু একটু করে সুয়ের মাঝে গেঁথে দেয়। তার সব আনা ফুলগুলো দিয়ে দুটো ছোট্ট মালা বানায়। এরপর একটি ফুলের মালা সন্ধ্যা তার হাতে দুপ্যাচে দিয়ে পড়ে। হাতের দিকে তাকিয়ে মৃদু হাসে সন্ধ্যা। সুই সুতো ড্রয়ারে রেখে ফুলের মালা দুটো টেবিলের উপর রাখে। এরপর চেয়ারে টেনে বসে একটি প্যাড খুলে সাদা পাতা বের করে। ডান হাতে একটি পেন্সিল নেয়। এরপর খুব মনোযোগ দিয়ে কিছু আঁকতে থাকে। সন্ধ্যার হাতের কাজ সুন্দর। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ক্লাসে আঁকতে হতো। হাতের কাজ ভালো হওয়ায় আঁকার হাত খুব একটা খারাপ না, আবার অনেক ভালোও না। তবে যা পারে তা চলনসই। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে বেশ কসরত করে কিছু আঁকলো। ছবির নিচের দিকে এক কোণায় টুপ করে 1 ফোঁটা পানি পড়ে। সন্ধ্যা শাড়ির আঁচল দ্বারা অতি যত্নে পানিটুকু মুছে দেয়। এরপর তার আঁকা ছবির নিচে কয়েক লাইন লিখে রেখে দেয় প্যাডটি। গাঁথা মালার একটি তার হাতের কবজিতে পড়া, আরেকটি মালা আঁকানো ছবিটির উপর রেখে দেয়। ঠোঁটের কোণে মলিন হাসা লেপ্টে, তবে দৃষ্টি ঝাপসা। ঘড়ির কাঁটায় তখন সকাল 9:30। আকাশ সিঁড়ি বেয়ে নামছে। তার পরনে সাদা পাঞ্জাবি, সাদা গ্যাভারিং প্যান্ট, বাঁ হাতে চেন ঘড়ি। সিঁড়ি বেয়ে নামতে নামতে দুহাতের পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত খুব সুন্দর করে গোটায়। টানা কয়েকদিন এই সাদা পাঞ্জাবি পরার কারণ সে তার অফিসে যায় না, বরং খুব সভ্য ভদ্র এক সভাপতি হওয়ায় সকল কার্যক্রমে ব্যস্ত থাকে সে। আজও তার ব্যতিক্রম নয়। বেশ কয়েকটা এলাকায় অভাবীদের কিছু কাপড় বিচরণ করবে সে। তাছাড়া বড় বড় নেতাদের সাথে সাক্ষাতের ব্যাপার আছে। আকাশ এগিয়ে এসে চেয়ার টেনে বসলো নাস্তা করার উদ্দেশ্যে। পাশে অরুণ বসা। ছেলেটা আগের মতো কথা বলে না। অনামিকার সাথে সেই ঘটনার পর থেকে একদম নিশ্চুপ হয়ে গিয়েছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়েজনিত চক্করে পড়া কত বড় ভুল এবার বুঝেছিস? যা আবার হয়েছে এখন এসব ভুলে যা। পৃথিবীতে মেয়ে মানুষ বলে কেউ আছে, এটাই ভুলে যা আর শান্তিতে থাক। অরুণ খাবার গিলে একটু হেসে বলে, তোর কপালে যে কি আছে, মেয়ে মানুষ থেকে দূরে থাকার জন্য আমাকে যত টিপস দিলি জীবনে, হা হা হা। খা ভাই, আমি আমার মতোই ভালো আছি। আকাশ আর কিছু বলল না। আসমানি নওয়ান চুপচাপ আকাশের প্লেটে খাবার দেয়। আকাশ মায়ের নিশ্চুপতা দেখলো, কিছু বলল না, কিছু বলারও নেই। একবার খাবার মুখে নিতেই চোখে পড়ল সন্ধ্যা রান্নাঘর থেকে এদিকে এগিয়ে এসে একটি চেয়ার টেনে বসলো। সন্ধ্যার অস্বস্তি হচ্ছে, কিন্তু আসমানি নওয়ান তাকে বসতে বলেছে। ভদ্রমহিলার এমনি মন খারাপ, সেখানে সন্ধ্যা তার কথা মেনে তার মন আরও খারাপ করে দিতে চায়নি, তাই চুপচাপ এসে বসলো। অপর পাশে একটু বাম দিকে সরে আকাশ বসা। সন্ধ্যা ঢোক গিলে চোখ তুলে তাকালে আকাশের সাথে চোখাচোখি হয়। দুজনেই দ্রুত চোখ সরিয়ে নেয়। আকাশ খাওয়ায় মনোযোগী হয়। সন্ধ্যাও একটু একটু করে খাচ্ছে। অরুণ খাবার শেষ করে বেরিয়ে গিয়েছে। আকাশ পানি খেয়ে একবার সন্ধ্যার দিকে তাকালো। সে যতবার সন্ধ্যাকে দেখছে শুধু মনে হচ্ছে মেয়েটি আজ চলে যাবে। গলা ছেড়ে সন্ধ্যার উদ্দেশ্যে বলে,
তোমার ভাইয়া কখন আসবে? সন্ধ্যা চোখ তুলে তাকায়, দুদিকে মাথা নাড়িয়ে জানায় সে জানে না। আকাশ আর কিছু বলল না, চুপচাপ উল্টো ঘুরে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার আবারও চোখ জোড়া ঝাপসা হয়, মন বলে ওঠে, আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর এত তাড়া কেন আপনার? সন্ধ্যার পর সন্ধ্যা রেডি হয়ে ব্যালকনিতে বসে থাকে। কম দামি এক বোরখা পরনে, সাথে মাথায় হিজাব বাঁধা। এই দুটো কাপড় সৌম্যর কিনে দেয়া। রেডি হয়ে ভাইয়ের জন্য অপেক্ষা করছে সন্ধ্যা। সে জানে সৌম্য যখন বলেছে সৌম্য তাকে নিতে আসবে, তখন সৌম্য তাকে নিতেই আসবেই। আসমানি নওয়ান তার সাথে আজ সারাদিন সেভাবে কথা বলেনি। আকাশ সকালে একবার দেখেছিল, এরপর আর একবারের জন্য দেখেনি আজ। সন্ধ্যা তাকিয়ে দেয়া গহনা, শাড়ি সবকিছু আসমানি নওয়ানকে ফিরিয়ে দিতে নিলে তিনি বলেন, এসব তোরই জান্নাত। সন্ধ্যা ইশারায় বোঝায় তার আর আকাশের তো ডিভোর্স হয়ে যাবে। তখন তিনি উত্তরে বলেছেন, এসব নেয়ার জন্য তোকে আকাশের বউ হতে হবে না, সব তোর কাছে রাখ। সন্ধ্যা আসমানি নওয়ানের কথা ঠিক বোঝেনি, তবে সে এসব কিছু নেয়নি তার সাথে। সব এই ঘরের এক কোনায় রেখে দিয়েছে। ছোটবেলা থেকে সে তার ভাইয়ের দেয়া শিক্ষায় বড় হয়েছে, যে শিক্ষায় আত্মসম্মানের পরিমাণ ছিল অনেক। সন্ধ্যা কিছুতেই এসব নিতে পারবে না। সৌম্যকে আসতে দেখে সন্ধ্যার মুখে হাসি ফুটে ওঠে। সে আর দাঁড়ালো না, একটি ছোট্ট ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সৌম্য বেল বাজানোর আগেই সন্ধ্যা দরজা খুলে দেয়। সৌম্য সামনে তাকিয়ে তার বোনকে দেখে মৃদুস্বরে বলে, সরি বনু, দেরি হয়ে গিয়েছে। সন্ধ্যা মাথা নেড়ে বোঝালো কোনো সমস্যা নেই। পেছন থেকে আসমানি নওয়ান ভেজা গলায় বলে, না বলেই চলে যাচ্ছিস জান্নাত? সন্ধ্যা সাথে সাথে পিছু ফিরে তাকায়। আসমানি নওয়ানের কাছে গিয়ে ভদ্র মহিলাকে জড়িয়ে ধরে সন্ধ্যা। সে কি কখনো এনার প্রতি অকৃতজ্ঞ হতে পারে, যেখানে সন্ধ্যাকে সবাই দূরে ঠেলে দিয়েছে তার ভাই ছাড়া? সেখানে আকাশের মাও একজন মায়ের মতো তাকে কত ভালোবাসা দিয়েছে। সন্ধ্যা ইশারায় বোঝায়, আমি তোমাকে অনেক ভালোবাসি। আসমানি নওয়ান ভেজা চোখে চেয়ে সন্ধ্যার মুখে চুমু খেয়ে জড়িয়ে ধরে। শিমুর মা এগিয়ে এসে সন্ধ্যার গায়ে হাত বুলিয়ে বলে, আমাদের সাথে দেখা করতে আসার কথা ভুলিস না যেন মা। সন্ধ্যা মৃদু হেসে মাথা নাড়ায়। তার মাঝে মাঝে মনে হয় দমকা হাওয়ায় যেমন কেউ কিছু হারিয়ে ফেলে নয়তো পেয়ে যায়, ঠিক তেমনি সে এক দমকা হাওয়ায় পেয়ে যাওয়ার মধ্যে এই ভদ্রমহিলা দুটিকে মা হিসেবে পেয়েছে। আকাশে সকাল সকাল বাইরে চলে গিয়েছিল সভাপতি হওয়ার জন্য। মোটামুটি অনেক শ্রম দিয়ে বেচারা ক্লান্ত, খুব তাড়াতাড়ি হয়তো সফলই হবে। এটা নিয়ে আকাশের মন ভালো। আজ মাত্র ফিরে গেটের সামনে সৌম্যকে দেখে মনে পড়লো আজ সৌম্য সন্ধ্যাকে নিয়ে যাবে। সৌম্য তার পাশে আকাশকে দেখে সালাম দেয়। আকাশ সালামের উত্তর দেয়। গতকালকের ব্যবহারের জন্য সৌম্য ভীষণ বিব্রত বোধ করছে। গলা ছেড়ে বলে, ভাইয়া গতকালকের জন্য সরি। আকাশ সৌম্যর কাঁধে হাত রেখে বলে, চাপ নিও না, রাগ গতকালকেই পড়ে গেছে, আমিও ভুলে গিয়েছি। সৌম্য একটু হাসলো। তার হাতের চেক আকাশের দিকে বাড়িয়ে দিলে আকাশ ব্রু কুচকে চেকটি নেয়। অবাক হলো না, আবার ফিরিয়েও দিল না। সে সৌম্যকে চেনে, এই টাকা সে দিবেই। ভীষণ আত্মসম্মান ছেলেটির। শিমুকে পড়তে গিয়ে মোটামুটি ভালোই চিনেছে সৌম্যকে। অযথা কথা খরচ করলো না তাই এটা নিয়ে। অতঃপর বলে, ডিভোর্স পেপার আসতে কিছুদিন সময় লাগছে। পেপার আসলে আমি তোমাকে কল করলে আমার সাথে যোগাযোগ করো, কেমন? সৌম্য দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বলে, জি ভাইয়া। সৌম্য আকাশের উপর রাগলো না। আকাশ সুষ্ঠুভাবে ডিভোর্স দিতে চাইছে, এখানে আর কিছু বলার নেই। তার বোনের গায়ে ডিভোর্স ট্যাগ লাগবে। সৌম্যর কষ্ট হলো তার বোনুর জন্য, কিন্তু কিছু করার নেই। এই তো নতুন নয়, তাদের দুই ভাই বোনের কপালে এমনই। সৌম্য মেনে নিয়েছে, সে তার বোনকে আগলে রাখবে তার কাছে। সৌম্য আকাশের থেকে বিদায় নিয়ে সন্ধ্যাকে বলে বাইরে যায়। সে চেকটি দিতে চেয়ে এসেছিল, এখন রিক্সা ডেকে এনে এখান থেকে বোনকে নিয়ে যাবে। আকাশ এগিয়ে দিতে চেয়েছিল, সৌম্য না করে দিয়েছে। আকাশ বাড়ির ভেতরে প্রবেশ করলে সামনে সন্ধ্যাকে দেখে থেমে যায়। আকাশের বলা ডিভোর্স পেপারের কথা শুনে সন্ধ্যার চোখ জ্বলে চিকচিক করে। আকাশ শান্ত দৃষ্টিতে সন্ধ্যার দিকে চেয়ে আছে। আসমানি নওয়ান শিমুর মা ভেতরে চলে গিয়েছে, তবে শিমু এখানেই দাঁড়িয়ে আছে। মেয়েটি ফোনে রিলস দেখছিল, এর মধ্যেই সন্ধ্যাকে বেরিয়ে যেতে দেখে মলিন মুখে চেয়ে আছে।
হঠাৎই আঙ্গুলের চাপ লেগে একটি রিলস চালু হয়, যেখানে একটি মেয়ে কণ্ঠে গান বেজে ওঠে। বুঝবি তুই, কাঁদবি তুই, যখন আমি থাকবো না, হাত বাড়িয়ে ডাকবি তুই, আর তো ফিরে আসবো না। এতটুকুই হতেই শিমু দ্রুত তার ফোন অফ করে দেয়। আকাশ সন্ধ্যা দুজনেই শিমুর দিকে তাকায়। শিমু ছোট্ট করে বলে, সরি। আকাশ কিছু বলল না। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে ঠোঁট প্রসারিত করে হাসে। আকাশ অবাক হয় সন্ধ্যার হাসিতে। সন্ধ্যা নিজেকে সামলে হাত দিয়ে ইশারায় বোঝায়। ভালো থাকবেন। আকাশের নজর সন্ধ্যার হাতে পড়ল। বকুল ফুলের মালা সন্ধ্যার ডান হাতে প্যাঁচানো। আকাশে মনে পড়ল ভোরে সন্ধ্যার ফুল কোড়ানোর দৃশ্য। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে নেয়। কষ্ট হচ্ছে তার। সন্ধ্যা আর সময় নষ্ট করল না। শিমুকে হাত নেড়ে বাই বলে আকাশকে পাশ কাটিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। চোখের কোণে লেগে থাকা নোনতা জলকণা ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা মুছে দেয়। আকাশ দ্রুত পিছু ফিরে তাকায়। দেখল সন্ধ্যা ব্যস্ত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আকাশ ঢুকিল, বুকটা কেমন যেন চিনচিন করে উঠল। তবে সন্ধ্যা চলে গিয়েছে মনে হতেই আকাশের মন বলে ওঠে, এবার সে এই অনুভূতি থেকে মুক্তি পাবে। আর পাগল পাগল লাগবে না তার। আকাশের বাবা কিছুক্ষণ আগে বাড়ি ফিরে এদের সকলের কাহিনী দেখেছে চুপচাপ। তার চোখে মুখে ছিল বিরক্তির সাথে সন্ধ্যা চলে যাওয়ার কারণে ছিল খুশির ঝিলিক। ম্যাচের সামনে এসে রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলে সৌম্য। এরপর সে রিক্সা থেকে নেমে সন্ধ্যার হাত থেকে একটি মাঝারি সাইজের ব্যাগ নিয়ে একপাশে রাখে। এরপর সন্ধ্যার হাত ধরে বলে, বনু নেমে আয়। সন্ধ্যা বা হাতে বোরখা সামান্য উঁচু করে রিক্সা থেকে নেমে দাঁড়ায়। সৌম্য রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে এক হাতে সন্ধ্যার হাত ধরে, আরেক হাতে ব্যাগটি নিয়ে এগিয়ে যায় তার ম্যাচের দিকে। এরপর পকেট থেকে চাবি বের করে ঘরের তালা খোলে। দরজা ঠেলে ভেতরে গিয়ে আগে ঘরের লাইট জ্বালিয়ে দেয়। এরপর মৃদুস্বরে বলে, ভেতরে আয় বনু। সন্ধ্যা ঘরের ভেতরে পা রাখে। আশেপাশে তাকায়। সন্ধ্যার কাছে ঘরটি জেলখানার মতো লাগলো। এর চেয়ে তো তাদের গ্রামের টিনের বাড়িও ভালো আছে। ঘরের এক কোণায় ছোট্ট একটি চৌকি পাতা, এক সাইডে একটি টেবিল বইয়ের ভারে ভেঙে যাওয়ার উপক্রম, আর কিছু হাঁড়ি পাতিল যা রাখার জায়গা নেই। ঘরের কোণায় একটি ছোট্ট ব্যাগ দেখলো। ওখানেই হয়তো কয়েকটা কাপড় আছে। আর তার ভাই এখানে থাকে ভাবতেই সন্ধ্যার চোখ জোড়া ভিজে ওঠে। সৌম্য সন্ধ্যার মনোভাব বুঝতে পেরে এগিয়ে এসে বলে, আমার এখানে থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে বনু। তুই এইখানে একটা রাত কষ্ট করে থাকতে পারবি না? সন্ধ্যা টলমলে চোখে তার ভাইয়ের দিকে চেয়ে মাথা নেড়ে সম্মতি দেয়। সে পারবে। সৌম্য মলিন মুখে তার বোনের পানে চেয়ে মৃদু স্বরে বলে, বনু তুই ফ্রেশ হয়ে নে কেমন, আমি বাইরে থেকে খাবার কিনে আনছি। সন্ধ্যা সৌম্যর হাত টেনে ধরে দুদিকে মাথা নাড়ায়, ইশারায় বোঝায়। আমি খিচুড়ি রান্না করি ভাইয়া। সৌম্য সন্ধ্যার কথা বুঝতে পেরে হাসল। সৌম্যর খিচুড়ি পছন্দ বলে বাড়িতে গেলে সন্ধ্যা লুকিয়ে চুরিয়ে তার জন্য খিচুড়ি রান্না করে রাখতো। এরপর সে গেলে যত্ন করে তার সামনে খাবার এনে দিত। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, ছোট মায়ের হাতের খিচুড়ি অনেক মিস করেছি। অবশ্যই আজ সুযোগ পেয়েছি যখন তখন খাবো। সন্ধ্যা হাসলো। সৌম্য ঘরের কোনায় কারেন্টের চুলা সেট করে সন্ধ্যাকে দেখিয়ে দেয়। এটা সে আর রিহান শেয়ারে কিনেছিল। এরপর সৌম্য খিচুড়ি রান্নার জন্য প্রয়োজনীয় সবকিছু বের করে দেয়। এগিয়ে এসে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে খুব সাবধানে কাজ করবি বনু কেমন। আমি তোর জন্য ফুচকা আনতে যাচ্ছি। তুই যে শুধু শহরের ফুচকা খেতে চাইতি, আগে তো সুযোগ পাইনি। আজ আগে তোর ইচ্ছে পূরণ করি। সন্ধ্যা খুশি হয়ে দু হাতে সৌম্যকে জড়িয়ে ধরে ভাইয়ের বুকে মাথা রাখলো। সৌম্য সন্ধ্যার মাথায় হাত রেখে মৃদু হাসলো। তার বোনই তার সব। এই যে তার বোনও তার কাছে এসেছে, কি যে শান্তি লাগছে। এই কয়টা দিন কেমন দম বন্ধ হয়ে আসছিল। সৌম্য সন্ধ্যাকে ছেড়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে সন্ধ্যাকে ঘরের দরজা আটকে দিতে বলে, আর বলে, যাবো আর আসবো, ভয় পাস না যেন বনু। সন্ধ্যা চলে গেলে আকাশ বাইরে এসেছে। কি জানি কেন সে সন্ধ্যা যাওয়ার পর থেকে সেই পথেই দাঁড়িয়ে সেদিকেই তাকিয়ে আছে। বিষণ্ণতা ঘিরে ধরেছে তাকে। কিন্তু কেন? আকাশ কয়েক পা হাঁটলো রাস্তায়। এদিক ওদিক হেঁটে নিজেকে স্বাভাবিক করতে চাইছে, ব্যর্থ হয়ে বাড়ির ভেতর চলে গেল। পুরো বাড়ি কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে তার ঘরে চলে আসে।
ঘরে লাইট জ্বালিয়ে দেয়। এরপর এগিয়ে গিয়ে হাত ঘড়ি খুলে বেড সাইড টেবিলের উপর রাখতে গিয়ে চোখে পড়ল একটি বক্স। বক্সটি আকাশের পরিচিত ঠেকল। হাত ঘড়ি টেবিলের উপর রেখে বক্সটি তুলে নেয় আকাশ। অতঃপর বক্সের মুখ খুললে চোখ পড়ে দুটো নূপুর সযত্নে বক্সের ভিতর পড়ে আছে। আকাশের চোখে মুখে বিস্ময়। ডান হাতে নূপুর দুটি তুলে উঁচু করে মুখের সামনে ধরে। এটা তো সন্ধ্যাকে দেয়া তার নূপুর। সে খুব পছন্দ করে কিনে এনেছিল নূপুর জোড়া। জীবনের প্রথম নূপুর কিনেছিল কোনো মেয়ের জন্য। সে জানে না কেন প্রথম তার পছন্দ হয়েছিল, আর দ্বিতীয়ত সন্ধ্যার কান্নায় তার খারাপ লেগেছিল। মেয়েটি তাকে ফেরত দিয়ে গেল কেন? আকাশের একটুখানি রাগ হলো সন্ধ্যার উপর। খারাপ লাগলো ভীষণ। তার দেয়া পছন্দের জিনিসটুকু কাছে রাখলে খুব কি ক্ষতি হতো? দীর্ঘশ্বাস ফেলে নূপুর দুটি বক্সে রেখে দেয়। একটি ভাঁজ করা কাগজ চুড়ে মেঝেতে পড়ে গেলে আকাশ নিচু হয়ে কাগজটি কুড়িয়ে নেয়। এরপর সোজা হয়ে ধীরে ধীরে কাগজের ভাঁজ খুলে লেখাগুলো মনে মনে আওড়ায়। এই যে শুনুন, একটা আবদার রাখবেন। আমাকে ভুলে গিয়েও হঠাৎ কোনো এক ভোরে, নয়তো কোনো এক বিকেলে, নয়তো কোনো এক সন্ধ্যায় এই সন্ধ্যাকে মনে করবেন। জানি করবেন না। চাঁদ সব সময় বামনের থেকে পিছিয়ে যায়। আমার উদ্ভট আবদারে বিরক্ত হলে ক্ষমা করবেন। আপনার হয়তো রাজনীতিবিদরা পছন্দের তালিকায়, তবে আমার মনে হয় রাজনীতিতে জড়িয়ে পড়া ভালো নয়। এসব থেকে দূরে থাকার চেষ্টা করবেন। জানি আমি মূল্যহীন, সন্ধ্যার কথা আপনার কাছে আমার মতোই মূল্যহীন, তবুও নিজের একটা ইচ্ছে লিখে ফেললাম আমি। ক্ষমা করবেন। আপনাকে সাদা পাঞ্জাবিতে ভীষণ স্নিগ্ধ সুন্দর লাগে। ভালো থাকবেন শুভ্র পাঞ্জাবিওয়ালা। ইতি সন্ধ্যা শেখ। ছোট্ট একটি চিঠি, যার শব্দ সংখ্যা 94। 100টি শব্দও নেই যে চিঠিতে। সেই চিঠি পড়ে আকাশের বুকে চিনচিন ব্যথার উৎপত্তি হলো। সন্ধ্যার শুভ্র পাঞ্জাবিওয়ালা সম্বোধনে সামান্য সুখকর ব্যথার অনুভূতি হলেও বাকিটুকুর ভারে আকাশ বোধহয় কষ্টের ছাপে নুয়ে পড়ে। মেয়েটি তার কাছে আবদার করেছে তাকে যেন কোনো একদিন মনে করে আকাশ। অথচ আকাশ তো মেয়েটিকে ভুলতেই পারছে না। আজ সারাদিন বেখেয়ালে কাজ করেছে। অরুণের কথাগুলো ধাক্কাও খেয়েছে। বেখেয়ালের কারণটা তো সন্ধ্যা। আকাশকে সন্ধ্যা চাঁদের সাথে তুলনা করলো কেন? আর নিজেকে বামুন কেন বলল? চিঠির দিকে তাকিয়ে বিড়বিড় করলো। মেয়ে, তুমি কি জানো তোমার কত গুণ আছে? তোমার মাঝে সৌন্দর্যের সীমা নেই। মেয়ে, জানো কি তুমি যে আস্ত এক মায়া। এত এত গুণ, এত সৌন্দর্য এতক্ষণে মায়া থেকে বেরোনো যায়? আমি তো এখনো বেরোতে পারিনি। ভেবেছিলাম তুমি চলে গেলে অনুভূতির শিকড় ছিঁড়ে বেরোতে পারবো, কিন্তু আমার অনুভূতির প্রখরতা যে বেরিয়ে চলেছে। আমি অসুস্থ হয়ে যাচ্ছি সন্ধ্যা। আকাশের কণ্ঠে অসহায়ত্ব ঝরে পড়েছে। চিঠিটি খুব যত্নে ভাঁজ করে পাঞ্জাবির পকেটে রাখলো। এরপর ব্যালকনিতে চলে গেল। ইরা তার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আকাশপানে চেয়ে আছে। গতকাল সৌম্যের সাথে দেখা করে আসার পর থেকে ইরার মনে হচ্ছে সে কাঁদতে ভুলে গিয়েছে। সেই যে ঝর্ণার নিচে বসে কাঁদলো, তারপর আর কান্না আসেনি। তার মনে হচ্ছে তার মাঝে প্রাণ নেই। সে শুধু তার দেহ টেনে নিয়ে বেড়াচ্ছে। দুহাত জানালার গ্রিলে রেখেছে। ইরা দেখতে পায় সৌম্য তার দিকে হেসে তাকিয়ে আছে। ইরা ডান হাত উঠিয়ে ডাকতে চায়, তার আগে সৌম্য হাস্যোজ্জ্বল মুখে ডাকে, ইরাবতী। কত মায়া এই ডাকে। ইরা মলিন মুখে বলে, সৌম্য, আমাকে একটু ভালোবাসবি? কথাটা বলে ইরা চারপাশে তাকালো। কেউ নেই। সৌম্য আর আসবে না তার কাছে। তাকে খুব নিখুঁতভাবে ফিরিয়ে দিয়েছে। কিন্তু বিয়ে করে নিবে কি? বিড়বিড় করলো, বিয়ে করিস না সৌম্য। আমি আর তোর কাছে যেতে পারবো না, তবুও তোর পাশে অন্য কাউকে ঠাঁই দিস না। বাবার ডাকে এরা ঝাপসা চোখ জোড়া মুছে নেয়। দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। ইশতিয়াক আহমেদ টেবিলের উপর একটি প্যাকেট রেখে সোফায় বসে। ইরার দিকে চেয়ে মৃদু হেসে বলে, তোমার পছন্দের রসমলাই এনেছি। এরপর তার স্ত্রী উদ্দেশ্যে বলে, ইরাকে রসমলাই দাও তো। ইরা টেবিলের উপর রাখা প্যাকেটটির দিকে তাকালো। স্মৃতির পাতায় এক সোনালি দিন ভেসে ওঠে। রসমালাই ইরার ভীষণ পছন্দের, তাই শখ করে রসমালাই নিজ হাতে বানানো শিখেছিল যখন তারা বন্ধু ছিল। একদিন সৌম্যর জন্য নিজ হাতে বানানো রসমালাই বাটি ভরে নিয়ে গিয়েছিল ভার্সিটিতে। ভার্সিটির মাঠে বসে সৌম্য খুব তৃপ্তি করে খাচ্ছিল। ইরা মুগ্ধ হয়ে দেখেছিল সৌম্য সব কিছুই তার ভালো লাগে। সৌম্য খেতে খেতে সব রসমালাই খেয়ে ইরার দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলেছিল, সরি ইরাবতী, ভুলে সব খেয়ে ফেলেছি। ইরা অবাক হয় সৌম্য হঠাৎ এই নামটা নেয়। আর ইরার প্রতিবার মনে হতো এই প্রথম ডাকছে সৌম্য এই নামে।
প্রতিবার নতুন উত্তরে 7 পায়ে সৌম্যের ইরাবতী ডাকে। তবে সেদিন সৌম্যর কথাই হেসেছিল, বুঝেছিল মিষ্টি সৌম্যর পছন্দের খাবার। ডান হাতে সৌম্যের চুল এলোমেলো করে দিয়ে হেসে বলেছিল, সব তোর জন্যই নিয়ে এসেছিলাম সৌম্য। কথাগুলো ভাবতে গিয়ে কখন যে চোখের কোণ ভেজে উঠল ইরা টেরই পায় নাই। এই রসমালাই তার সৌম্যকে ছাড়া সে সেদিনই খেতে পারবে, যেদিন সে পাগল হয়ে তার সৌম্যকে ভুলে যাবে, তার বাবাকে মৃদুস্বরে জানায়। খাবো না। কথাটা বলে ইরা তার ঘরে যেতে পা বাড়ায়। ইশতিয়াক আহমেদ বলে, তোমার সাথে আমার কথা আছে, এসো। ইরা তার বাবার দিকে তাকায়। ইশতিয়াক আহমেদ বলে, তোমার জন্য পাত্র ঠিক করেছি, আগামীকাল দেখতে আসবে, রেডি হয়ে থাকবে। ইরা খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি বিয়ে করব না। ইশতিয়াক আহমেদ সোফা থেকে উঠে মেয়ের সামনে এসে দাঁড়ায়। পকেট থেকে ফোন বের করে একটি পিক বের করে ইরার সামনে ধরে। ইরা তার বাবার থেকে ফোনটি তার হাতে নেয়, ব্রু কুচকে তাকায় ফোনটির দিকে। পিকটিকে স্পষ্ট দেখা যাচ্ছে একটি বিয়ে বাড়ি, যেখানে সৌম্য বর সেজে দাঁড়িয়ে আছে, তার পাশে সৌম্যকে ঘেঁষে এক নতুন বউ। পিকটি দেখে ইরার দুনিয়া কেঁপে ওঠে। গতকাল বিয়ের কথা বলে আজকে বিয়ে করে নিল সৌম্য। রিজওয়ান এর চেয়েও বিষাক্ত কিছু যেন তার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আলোর বেগে ছুটতে শুরু করলো। স্তব্ধ হয়ে এই যন্ত্রণা নিবারণ করতে চাইল ইরাবতী। সে কাঁপছে। তার হাত থেকে ফোন পড়ে যাওয়ার আগে ইশতিয়াক আহমেদ ফোনটি নিয়ে নেয় ইরার থেকে। এরপর ফোন পকেটে রাখতে রাখতে বলে, আশা করি এবার বিয়ে করতে তোমার কোনো সমস্যা হবে না। ইরা তার বাবার কথা শুনেছি কিনা সে কাঁদতে পারছে না। বহু কষ্টে উল্টো ঘুরে ধীরে ধীরে কয়েক পা এগিয়ে যায়। উদ্দেশ্য তার রুম। হাঁটতে পারছে না সে, শরীর টলছে, তবুও নিজেকে টেনে নিয়ে গেল। তার ঘর থেকে 3 হাত দূরত্বে এসে ইরার পা থেমে যায়, আর এগোতে পারল না সে। শরীর ছেড়ে দিতেই আস্তে করে বাম দিকে হেলে ঠাস করে মেঝেতে পড়ে যায়। ইরার মা মেয়ের অবস্থা দেখে দৌড়ে গিয়ে ইরার পাশে বসে ভাঙা গলায় ডাকে, ইরা। ইশতিয়াক আহমেদ ব্রু কুচকে চেয়ে আছে ইরার দিকে। ইরার হাত পা বাঁকা হয়ে আসছে, মুখ বেঁকে যাচ্ছে। এই পর্যায়ে ইশতিয়াক আহমেদ ভয় পেলেন। সময় যত বাড়ল ইরা তত অস্বাভাবিক হতে লাগলো। ইশতিয়াক আহমেদ মেয়ের অবস্থায় আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ইরার পাশে বসে ইরাকে ডাকে। ইরা। ইরার অবস্থা খারাপ হতে থাকে। তার বাবা গলা ধরা গলায় বলে, ইরা মা। ইরার রেসপন্স নেই। ইশতিয়াক আহমেদের চোখে মুখে ভীতি জড়ো হয়। তবে তার মেয়ে এরকম করছে কেন? সময় নষ্ট না করে মেয়েকে দ্রুত কোলে তুলে নেয়। বাইরে বেরোতে বেরোতে চিৎকার করে বলে, তাড়াতাড়ি গাড়ি ব্রেক কর, আমার মেয়ের কি যেন হয়েছে, হসপিটালে যেতে হবে। ততক্ষণে কেউ গাড়ি বের করেছে। ইশতিয়াক আহমেদ মেয়েকে নিয়ে পেছনের সিটে বসে। ইরার মা কাঁদতে কাঁদতে ইশতিয়াক আহমেদের পাশে বসলে গাড়ি স্টার্ট দেয়। ইরার বাবা ইরার গালে হাত রেখে ডাকে, মা। ইরা, কোথায় কষ্ট হচ্ছে তোমার? ইরার শরীর ছেড়ে দিল। অস্পষ্ট স্বরে ভাঙা কণ্ঠে বেরিয়ে আসে, আমার সৌম্য চিরতরে হারিয়ে গেল। চোখের কোণ ঘেঁষে 2 ফোঁটা যন্ত্রণাময় অশ্রু গড়িয়ে পড়ে। ইরা শান্ত হয়ে গেল, আর একটুও নড়ল না সৌম্যর ইরাবতী। ইরাবতীর কথা কেউ শুনতে পায় না। ইশতিয়াক আহমেদ মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। পাথর মনের অধিকারী এক মানব মেয়ের করুণ অবস্থায় যেন নিমিষে ভেঙে গেল। এত নিষ্ঠুর মানবের চোখের কোণে পানি জমতে শুরু করলো তার মেয়ের কঠিন অবস্থা দেখে। সৌম্য কালকের জন্য খুব অল্প করে একটু একটু করে বাজার করেছে। হাফ কেজি গরুর মাংস নিয়েছে, তার বনুর পছন্দের রুই মাছ নিয়েছে, কয়েকটা কাটা পিস, আর কাঁচা বাজার টুকটাক যা লাগে খুব সামান্য পরিমাণে নিয়েছে। সাথে নিয়েছে তার বনুর ফুচকা। গ্রামেও ফুচকা পাওয়া যেত, তবে এখানে রেস্টুরেন্টে যে ফুচকাওয়ালা পাওয়া যায় সেগুলো গুণগত অনেক ভালো হয়। তাছাড়া সৌম্য নর্মাল ফুচকার সাথে দই ফুচকাও নিয়েছে। এগিয়ে যেতে যেতে হঠাৎই সৌম্যর পা থেমে যায়। এই সেই জায়গা যেখানে গতকাল তার ইরাবতী তাকে জড়িয়ে ধরেছিল, কেঁদে কেঁদে ভালোবাসা ভিক্ষা চেয়েছিল। কিন্তু সৌম্য নিঃশব্দে হাজারো যন্ত্রণা বুকে চেপে তার শখের নারীকে ফিরিয়ে দিয়েছিল। আচ্ছা, তার ইরাবতী কি সত্যি অনুকে বিয়ে করে নিবে? এমন হলে সৌম্যর খুব কষ্ট হবে, কিন্তু সে কষ্ট দেখার কেউ নেই। বাবা মায়েরা কত কিছু স্যাক্রিফাইস করে। সেই তার বনুর মা, সেই তার বনুর বাবা। তাকে তো তার বনুর জন্য আরো অনেক কিছু করতে হবে। তাছাড়া ইরাবতী রাজরানী না হয়ে চাকরানী হতে কেন আসবে তার কাছে? ইরাবতী ভালো থাকুক। চোখের সামনে ভাসলো গতকালকের বিধ্বস্ত ইরাবতীর মুখটা।
যখন সে বলেছিল সে ইরাবতীকে ভালোবাসবে, ইরাবতীর মুখ চকচক করে উঠেছিল। সেই দৃশ্য ভাসল। সৌম্যর চোখ ঝাপসা হয়, দু হাতে প্যাকেটে ভর্তি। সৌম্য ডান হাতের বাহু দ্বারা চোখ মুছল। এসব ভাবনার ইতি ঘটালো। তার বনু তার জন্য অপেক্ষা করেছে। সন্ধ্যা এত সব দেখে ভীষণ খুশি হবে। দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে ইশারায় বলবে, ভাইয়া তুমি খুব ভালো। কথাটা ভেবে সৌম্য একটু হাসলো। কতদিন পর বনুর হাতের রান্না খাবে। সন্ধ্যার হাতের রান্না তার খুব পছন্দের, মনে হয় একদম মায়ের হাতের রান্না। বনু তো তার মাই। হঠাৎ পেছন থেকে সৌম্যর মাথার পেছনে রড দিয়ে কেউ গায়ের জোরে বাড়ি দেয়। সৌম্যর শরীর দুলে ওঠে, কয়েকবার সামনে চলে যায়। দুহাত থেকে খাবারের জিনিসগুলো পড়ে যায়। সৌম্য ডান হাত তুলে মাথার পেছনে দেয়। ঝাপসা চোখের সামনে তাকালে দুজন লোককে দেখলো, তবে ভীষণ ঝাপসা। সৌম্য এলোমেলো পায়ে তাদের আঘাত করার জন্য এগোলো। একজন সৌম্যর কপাল বরাবর আগের চেয়েও জোরে আরেকটা বাড়ি দেয়। সৌম্যর মাথা ভনভন করে ঘুরতে থাকে, কয়েক কদম পিছিয়ে যায়। পড়ে যেতে নিলে আরেকজন এসে বা হাতে সৌম্যর শার্টের কলার ধরে ডান হাতে সৌম্যর পেটে চাকু ঢুকিয়ে দেয়। এরপর সৌম্যকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দুজন এখান থেকে চলে যায়। সৌম্য মাটিতে চিটপটাং হয়ে পড়ে যায়। মাথাটা সামান্য উঁচু করে উঠতে চাইলেও একটুখানি শক্তিও যে নেই শরীরে, পারল না উঠতে। শক্ত মাটিতে শরীর ছেড়ে দিল। ফাঁকা রাস্তা, কেউ নেই আশপাশে যে একটু সৌম্যকে সাহায্য করবে। সৌম্য বিড়বিড়িয়ে অস্পষ্ট স্বরে কয়েকটি শব্দ করল। ইরাবতী, বনু অপেক্ষা। আর কিছু বলতে পারল না। শরীর স্থির হয়ে গেল। বন্ধ চোখের পাতা ভেদ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল জমিনের বুকে। পাশেই অবহেলে পড়ে রইল তার বনুর জন্য পছন্দের সব খাবার, যা নিয়ে বনুর কাছে আর পৌঁছানো হলো না সৌম্যের। সন্ধ্যা রান্না শেষে পুরো ঘর পরিপাটি করে গুছিয়ে রেখেছে। আকাশের কথা ভীষণ মনে পড়ছে। আকাশ কি তার দেওয়া চিঠি পাবে, নাকি তার মতোই তার চিঠিও অবহেলায় পড়ে থাকবে ঘরের এক কোণে, নাকি চিঠির জায়গা হবে কোনো এক ময়লার স্তূপে। আকাশ থেকে ভুলে গিয়ে আবারও বিয়ে করবে। তার বোন সকালের বলা কথাগুলো ভেবে চোখ ভিজল। হয়তো সত্যি আকাশ তার অপূর্ণতার জন্য তাকে ডিভোর্স দিয়ে পরীর মতো একটি মেয়েকে বিয়ে করবে, তাই না? করবে নাই বা কেন? সে তো ভীষণ সুন্দর। তার সাথে আকাশকে যায়? একটুও যায় না। সন্ধ্যা দুহাতের চোখের কোণে মুছে নিজেকে সামলে নিল। এসব আর ভাবতে চায় না। বেশ অনেকক্ষণ যাবৎ ভাইয়ের জন্য বসে বসে অপেক্ষা করছে সন্ধ্যা। সে কখন বেরিয়েছে সৌম্য ভাইয়া, এখনো আসে না কেন? যাওয়ার আগে যে বলল যাবে আর আসবে, কোথায় সে? আসে না তো। সন্ধ্যা অপেক্ষা করতে করতে এগিয়ে গিয়ে একটি প্লেটে খিচুড়ি বেড়ে নেয়। দুজনের জন্য এক প্লেটে নিয়েছে। আগে কত একসাথে খেয়েছে। হয় সে সৌম্যকে খাইয়ে দিত আর নিজে খেত, নয়তো সৌম্য ভাইয়া নিজে খেত আর নাকি তাকে দিত। আজ ঠিক করেছে সে সৌম্যর হাতে খাবে। খিচুড়ির প্লেটটি নিয়ে চৌকির উপর রাখলো সন্ধ্যা। এরপর একটি জগ ভর্তি পানি এনে বিছানার কাছে মেঝেতে রাখলো। তখনই দরজায় কেউ কড়া নাড়ে। সন্ধ্যার মুখে হাসি ফুটে ওঠে। ভাবতে ভাবতেই তার ভাই এসে পড়েছে। সন্ধ্যা এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। সৌম্যর জায়গায় দুজন অপরিচিত লোককে দেখে সন্ধ্যা অবাক হয়, সাথে একটু ভয় পায়। জায়গাটি অপরিচিত, সে তো কিছু চেনে না। সন্ধ্যা ঢুকিলে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। হাত দিয়ে ইশারা করে বলতে চায় তারা কি চায়। তার আগে একজন লোক সন্ধ্যার গালে কষিয়ে এক থাপ্পড় মেরে দেয়। সন্ধ্যা হুমড়ি খেয়ে পড়ে। দরজার কোণার সাথে কপাল ধাক্কা খায়। কপাল বোধ হয় কেটে গিয়েছে। সন্ধ্যার দাঁতে দাঁত চেপে ব্যথা গিলে দু হাতে দরজা আঁকড়ে ধরে। সে হতভম্ব হয়ে গিয়েছে। এটা কি হলো তার সাথে? তাকে কেন মারলো এইভাবে? একজন লোক বলে ওঠে। লোকটির বিদ ঘুটে চাহনিতে বলা তিক্ত বাক্যটি শুনে সন্ধ্যা ভীত সন্তুষ্ট হয়ে তাকার লোক দুটোর দিকে। এরা বাজে ইঙ্গিত দিচ্ছে। সন্ধ্যা বুঝেছে ভয়ে মেয়েটির হাত পা রীতিমতো কাঁপছে। তবুও সাহস করে সন্ধ্যা উঠে দাঁড়াতে চায়। তার সাথে আরেকজন সন্ধ্যার অপর গালে থাপ্পড় বসিয়ে দেয়। সন্ধ্যা আবারও হুমড়ি খেয়ে পড়ে মেঝেতে। পুরুষ শালের শক্ত হাতে দুটো থাপ্পড় খেয়ে সন্ধ্যার মাথা ঘুরছে। গাল দুটো টনটন করে উঠল। সন্ধ্যা ভেজা চোখে লোকগুলোর দিকে তাকায়। এরা কারা? তারা সৌম্য ভাইয়া কোথায়? তার সৌম্য ভাইয়া কোথায়? কখন আসবে তার ভাই? সে তো কথাও বলতে পারে না, একটু আওয়াজ করবে সেটাও পারছে না। হঠাৎ একজন এগিয়ে এসে সন্ধ্যার চুলির মুঠি ধরে বলে,
কথাটা বলে সন্ধ্যাকে ছুঁড়ে ফেলে। সন্ধ্যা আবারও ঠাস করে পড়ে যায়। এবার তার মাথা চৌকির সাথে গিয়ে ধাক্কা লাগে। এতগুলো থাপ্পড় ধাক্কা মাথায় ব্যথা পেয়ে মাথাটা ঝিমঝিম করে ওঠে। না চাইতেও ব্যথায় চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কি করেছে সে? লোকগুলো তাকে এভাবে মারছে কেন? সন্ধ্যা নিজেকে ভীষণ অসহায় লাগছে। এ কোথায় এসে পড়লো সে? মাথা ব্যথায় মনে হচ্ছে মাথা খুলে যাবে, কিন্তু সন্ধ্যা নিজের অসুস্থতা বোধ প্রশ্রয় দিল না, নয়তো এরা তার সর্বনাশ করে দিবে যে। তার মুখ বরাবর গরম খিচুড়ির প্লেট চোখে পড়ে, যেটা কিছুক্ষণ আগে সে রেখেছে। সুযোগ বুঝে সন্ধ্যা চৌকির উপর রাখা গরম খিচুড়ি নিয়ে হাতে নিয়ে একজনের মুখের দিকে ছুঁড়ে মারে। লোকটি চেঁচিয়ে ওঠে। অপরজন সেই লোকটির দিকে এগিয়ে গেলে সন্ধ্যা জান হাতে নিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। রাস্তা একদম ফাঁকা, যেন কেউ কোথাও নেই। অনেক রাত হয়েছে যে, ফাঁকা তো হবেই। সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। একবার তার সৌম্য ভাইয়া আসুক। কেন আসছে না তার সৌম্য ভাইয়া? আর কখন আসবে? তার যে ভীষণ অসহায় লাগছে। পিছনে দৌড়ের শব্দে সন্ধ্যা বুঝতে পারল সেই দুজন বদ লোক তার পিছু পিছু দৌড়ে আসছে। সন্ধ্যা প্রাণপণে দৌড়ায় নিজের ইজ্জত বাঁচাতে, নিজেকে বাঁচাতে। কয়েক ঘন্টা আগে আকাশ ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে, এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। সেই সকালে এই পোশাকে বেরিয়েছিল বাইরে থেকে, এসে কখনো এমন হয়নি যে 10 মিনিট পর ফ্রেশ হতে গিয়েছে। অথচ আজ কয়েক ঘন্টা পেরিয়েছে, আকাশের মাঝে কোনো হেলদোল নেই। ভেতরটা ভীষণ ছটফট করছে। আকাশ এপাশ ওপাশ করে হাঁটলো বেশ অনেকক্ষণ। এরপর তার ঘর থেকে বেরিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। কোনো দিকে তাকালো না, সোজা সন্ধ্যার ঘরে যায়। সে ঘরে এতদিন সন্ধ্যা থাকতো। সন্ধ্যা ঘরে এসে আকাশ ঘরে লাইট জ্বালিয়ে দেয়। পুরো রুমটিতে দৃষ্টি ঘোরায় আকাশ। ঘরটি খুব সুন্দর করে গোছানো, কিন্তু যে গুছিয়েছে সেই মানুষটিই নেই। আকাশ ঢোক গিলে এগিয়ে যায়। প্রথমেই চোখে পড়ে টেবিলের কোণায় রাখা একটি প্যাড, যার উপর একটি বকুল ফুলের মালা রাখা। আকাশের মনে পড়ল সন্ধ্যার হাতে এরকম একটি বকুল ফুলের মালা দেখেছিল। আকাশ ডান হাত বাড়িয়ে ফুলের মালাটা হাতে নেয়। দৃষ্টি পড়ে প্যাডের সাদা পৃষ্ঠায় আঁকানো দুটি ছবির উপর। আকাশ বা হাতে প্যাডটি তুলে তার সামনে ধরে। সাদা পাতায় দুটো ছবি আঁকা। পাতার বাম পাশে আকাশকে পেছন থেকে আঁকানো। দেখে বোঝা যাচ্ছে আকাশের পরনে পাঞ্জাবি, আর তার পাশে হাঁটুর নিচ পর্যন্ত ফুলের অধিকারী শাড়ি পরিহিত সন্ধ্যা। কাঁচা হাতের আঁকা প্রফেশনালদের মতো ভালো না হলেও দেখে বোঝাই যায় সন্ধ্যা আকাশ আর নিজেকে আঁকতে চেয়েছে। আকাশের দৃষ্টি ছবির দুটির নিচে লেখার উপর পড়ে, যেখানে লেখা শুভ্র পাঞ্জাবিওয়ালা, একটা শেষ কথা রাখবেন। বকুল ফুলের এই মালাটা শুকিয়ে গেলেও আপনার কাছে রেখে দিবেন, আর আপনার পাশে এই মূল্যহীন মেয়েটার ছবি মুছবেন না। আমি মিনতি করে গেলাম, রাখবেন এই মিনতিটা। ইতি সন্ধ্যা শেখ। পাশাপাশি দুটো ছবির সাথে 37টি শব্দের ছোট চিঠির লেখাটুকু আকাশকে যেন ভেতর থেকে নাড়িয়ে দিল। আকাশ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল লেখাগুলোর দিকে। সময়ের সাথে তার ছটফটানি বাড়ল। হাতের প্যাডটি শব্দ করে টেবিলের উপর রাখে। সামান্য ঝুঁকে ডান হাত টেবিলে ঠেকিয়ে চোখ বুজে নেয়। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। বেশ কিছুক্ষণ পর সন্ধ্যার দেয়া বকুল ফুলের মালাটি পাঞ্জাবির পকেটে রেখে বিড়বিড়িয়ে বলে, তোমার সকল মিনতি রেখে দিলাম সন্ধ্যা। আকাশের ছটফটানি কমল না। এক পর্যায়ে সে এই ঘরের হাঁটাহাঁটি শুরু করে। অতিরিক্ত টেনশন, কষ্ট, খারাপ লাগা এসবের মাঝে হাঁটাহাঁটির অভ্যাসটা তার কাছে। তার এত বেশি অস্থির কেন লাগছে? হঠাৎই দাঁড়িয়ে গিয়ে দু হাতে মাথার চুল টেনে অসহায় কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, সন্ধ্যা তুমি কোথায়? ঠিক আছো তুমি? সন্ধ্যা দৌড়াতে দৌড়াতে কোন দিকে চলে এসেছে নিজেও জানে না। যত সামনে এগোয় তত নির্জন জায়গা। লম্বা চুলগুলো খুলে গিয়েছে। সন্ধ্যার পা দুটো অবশ হয়ে আসছে যেন। তার পিছু পিছু সেই লোক দুটো এখনো দৌড়াচ্ছে। হঠাৎই একজন বড় ইটের টুকরো নিয়ে সন্ধ্যার পিঠ বরাবর ছুঁড়ে মারে। সন্ধ্যা মুখ থুবড়ে পড়ে যায়। চারপাশ থেকে বুক চেপে আসে। তার মনে হলো সে আর নিঃশ্বাস নিতে পারছে না। পায়ে শব্দ পেয়ে সন্ধ্যা বহু কষ্টে পিছু ফিরল। লোক দুটো তার দিকে লালসার দৃষ্টিতে চেয়ে আছে। একজন শার্টের বোতাম খুলতে খুলতে বিট ঘুটে হেসে বলে। লোকটি সন্ধ্যার দিকে চেয়ে একটি বিশ্রী হাসি দিয়ে জায়গাটি প্রস্থান করে। সন্ধ্যার চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়েছে। একটু একটু করে পিছিয়ে যায় সে। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু তার তো সেই কণ্ঠস্বরটুকুই নেই। কেউ তাকে বাঁচাতেও আসবে না। আজ যেন সন্ধ্যার ধৈর্যের বাঁধ ভাঙল। আল্লাহ আর কত পরীক্ষা নিবে তার? এর শেষ কবে? সে মরে গেলে তবে মরে যাক।
কিন্তু এই নরপশুদের হাত থেকে বাঁচাক, তাকে গাড়ির নিচে পিষে ফেলুক। এত রাস্তা রেখে আল্লাহ কেন তাকে এই পথে পাঠালো মারতে? সন্ধ্যা বেদনার অশ্রু বিসর্জন দেয়। হঠাৎই লোকটি তার উপর জানোয়ারের ন্যায় ঝাঁপিয়ে পড়ল। বোবা মেয়েটি বোবা চিৎকার দিল। আজ হয়তো তার স্বর থাকলে এই জমিন কেঁপে উঠত, কিন্তু তার চিৎকার যে তার মাঝেই সীমাবদ্ধ থাকলো। একটুও শব্দ হলো না সেই চিৎকারের, শব্দ হলো না বোবা মেয়েটির আত্মচিৎকারের। সন্ধ্যা খুব করে ডাকলো তার সৌম্য ভাইয়াকে, ডাকলো আকাশকে। কেউ এলো না তাকে বাঁচাতে, শুধু সঙ্গ হলো কিছু বোবা আর্তনাদ, সাথে তীব্র বর্ষণের ন্যায় নোনতা জলকোনা। ডক্টর রিয়াজ হাঁসফাঁস কণ্ঠে বলে, তারপর সন্ধ্যা, সৌম্য কি বাঁচতে পেরেছে? আর সৌম্যের ইরাবতের কি হয়েছিল? সে কি বেঁচে আছে? ছেলেটি ভারী স্বরে জবাব দেয়। জানি না। ডক্টর রিয়াজ ছটফটানি কণ্ঠে বলে, জানো না মানে? একটি গল্পে এরকম এক জায়গায় থামলে আমার তো দম আটকে আসছে। ছেলেটি ধরে আসা গলায় বলে, আর আমি গত কয়েক মাস যাবৎ প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড এভাবে ছটফট করি। ডক্টর রিয়াজ অবাক হয়ে বলে, গল্পটি তার মানে সত্য ঘটনা? ডক্টরের কথায় ছেলেটি নিঃশব্দে হাসলো, যে হাসিতে প্রাণ নেই। ডক্টর রিয়াজ তার ঝাপসা চোখ জোড়া মুছলেন। তার বউ তাকে সব সময় পাষাণ বলে, ডক্টররা পাষাণ হয় আগে শুনেছে। তাকে বিয়ের পর এই কথাটা খুব ভালোভাবে উপলব্ধিও করেছে, কিন্তু আজ সেই পাষাণ ডক্টর রিয়াজের চোখ জোড়া ভিজল তিনটে অসহায় মানুষের জন্য। এরপর নিজেকে সামলে রিয়াজ নিজ মনে বলে, এরপর কি হয়েছিল? সন্ধ্যা কি দর্শন হয়েছিল? সে কি সেদিন বাঁচতে পেরেছিল ওই পশুদের হাত থেকে? সৌম্য, ইরাবতে কি বাঁচাতে পেরেছিল? না কি সৃষ্টিকর্তা তাদের অধ্যায়ে সেখানেই সমাপ্তি এঁকে দিয়েছিল? কেবিনের ভেতর থেকে একজন ডক্টর বেরিয়ে এসে ছেলেটির উদ্দেশ্যে বলে। ছেলেটি উঠে দাঁড়ায়। কেবিনের দিকে এগিয়ে গেলে ডক্টর রিয়াজ জিজ্ঞেস করে, তোমার নাম কি? ছেলেটি দাঁড়িয়ে যায়, মৃদুস্বরে বলে, আকাশ নওয়ান। ডক্টর রিয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায় ছেলেটির পানে, অবাক হয়ে বলে, গল্পে ও তো। ছেলেটি উল্টো ঘুরে ডক্টর রিয়াজকে থামিয়ে দিয়ে মলিন হেসে বলে, গল্পটা তো আমারই ছিল। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে বলে, আর আমার সন্ধ্যা মালতীর। ডক্টর রিয়াজ অবাক হয়ে বলে, সন্ধ্যা মালতীকে? আকাশের দৃষ্টি ঝাপসা, অজায়নায় দৃষ্টি রেখে কণ্ঠে মুগ্ধতার সাথে মলিনতা মিশিয়ে বলে, শ্যামলা গরনের এক মেয়ে, যার স্নিগ্ধ হাসিতে বাম গালে সৃষ্টি হয় এক গভীর টোল, যে নৃত্য করলে তার দীঘল কালো চুলগুলো তাকে সঙ্গ দেয়, যে ফুল কুড়াতে ব্যস্ত হয়ে পড়লে কালো রেশমের চুলগুলো পরম যত্নে মাটি ছুঁয়ে দেয়, যার দু চোখ কথা বলে, দু হাত কথা বলে, কিন্তু কখনো মুখ নাড়িয়ে শব্দ খরচ করতে হয় না, যার অনুপস্থিতি আমার হৃদয়ে ভয়ঙ্করভাবে পড়িয়ে দিতে সক্ষম, সে আমার সন্ধ্যা মালতী। আকাশ হসপিটাল থেকে আসার সময় 1 কেজি শিং মাছ কিনে এনেছে। বাসায় এসে কাজের খালাকে মাছগুলো কেটে সবকিছু রেডি করতে বলে দোতলায় তার রুমে আসে। সময় নষ্ট না করে শাওয়ার নেয়। এরপর ঘর থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে আসে। তার মা বাইরের কারোর হাতের রান্না খায় না, আকাশ নিজেই রান্না করবে। পাকা হাত নয়, তবে যা পারি খাওয়া যায়। আসমানি নওয়ানের শরীর ভালো না যায় না ইদানিং। 2 দিন পর পর তাকে হাসপাতালে নিয়ে ছুটতে হয়। আকাশ চুলায় প্যান বসিয়ে একে একে রান্নার সব উপকরণ দিতে থাকলো প্যানে। পেছন থেকে আকাশের বাবা সাইফুদ্দিন নওয়ান বলে, তোমার মা এখন কেমন আছে? আকাশ ছোট্ট করে বলে, ভালো। আকাশের বাবা আবারও বলে, তুমি বিশ্রাম করো, আমি রান্না করে দিচ্ছি। বাবার কথায় আকাশের হাত থেমে যায়। দীর্ঘশ্বাস ফেলে বলে, যার জন্য রাতছে সেই তো খাবে না তোমার হাতের ছোঁয়া থাকলে। একটু থেমে শক্ত গলায় বলে, তাছাড়া তোমার হাতের রান্না আমার মায়ের মুখে পড়ুক সেটা আমি চাইছি না। সবচেয়ে বড় কথা, তোমাকে আমি দেখতে চাই না, তোমার কণ্ঠও শুনতে চাই না। তুমি কি দয়া করে এই বাড়ি থেকে অন্য কোথাও যাবে? নয়তো আমি আমার মাকে নিয়ে এখান থেকে চলে যাব। সাইফুদ্দিন নওয়ান ছেলের পানে চেয়ে অস্থির কণ্ঠে বলে, আমি যাচ্ছি বাবা, তোমরা কোথাও যেও না। আমি তোমাদের সামনে তেমন আসি না তো, আর আসবো না। কথাগুলো বলে ভদ্রলোক ধীর পায়ে জায়গাটি প্রস্থান করে। চোখের কোণে পানি জমেছে। নিজের চেয়েও বেশি ভালোবাসেন তার স্ত্রীর সন্তানকে, অথচ ভাগ্যের কি পরিহাস, আজ তারা তার মুখদর্শনও করতে চায় না। বিড়বিড় করে, আমি কি কখনো ক্ষমা পাবো না আসমানি? রিয়া একটি ডায়েরির পাতা সমানে উল্টায়। না, নেই। ডায়েরির অর্ধেকের কম পৃষ্ঠা ফাঁকা পড়ে আছে, কলমের কালির ছিটে ফোটাও নেই। রিয়া চরম হতাশ হয়। দ্রুত তার পাশে বসা সোহার দিকে তাকিয়ে বলে, এই গল্প অর্ধেক লিখে রেখেছিস কেন? ধ্যাত বাল, তারপর কি হলো রে? সন্ধ্যা সত্যি সত্যি ধর্ষণ হয়েছিল? আর ওই মেয়েটার ভাইয়ের কি হলো?
তারপর ওই ইরাবতী, সেই আকাশ। আকাশ বেটা তো বজ্জাত। গল্পের মধ্যে থেকে চরিত্র বের করা গেলে ওকে টেনে বের করে আমার জুতায় হয় না হওয়া পর্যন্ত ওই আকাশ বাতাসকে জুতার বাড়ি দিতাম। বেটা বজ্জাত, বউকে ডিভোর্স দিতে চায়। রিয়ার কথা শুনে সোহা হাসতে হাসতে ঢলে পড়েছে রিয়ার গায়ের উপর। রিয়ার চোখের কোণে যদিও পানি, কিন্তু হাইপার হয়ে গিয়েছে। তার রাগটা আগে কাজ করে, তারপর অন্য কিছু। এই গল্পে যারা ভালো রোল প্লে করেনি তাদের ইচ্ছে মতো আগে রিয়া ধুয়ে নিয়ে তারপর চোখে জল ফেলবে। হলো তাই। এতক্ষণ এত কথা বলে ভাঙা গলায় বলে, সন্ধ্যা, সম্মুর জন্য সেই খারাপ লাগছে। কি যে হলো ওদের, তুই বাকিটা বল, এখানে তো আর লেখা নেই। বাইরে থেকে সোহার ভাই ডাকে, বনু তাড়াতাড়ি আয়, বৃষ্টি নামবে মনে হচ্ছে। বৃষ্টি নামলে কিন্তু আর যাওয়া হবে না। ভাইয়ের কণ্ঠ পেয়ে সোহা রিয়াকে পাত্তা না দিয়ে বাইরে দৌড় লাগায়। পিছু পিছু রিয়া দৌড় লাগায় আর বলে, এই দাঁড়া, পুরো গল্প না বলে কোথাও যেতে পারবি না। একটি মাটির দোতলা বাড়িতে সোহার ভাই সাধন, রিয়ার মা আর রিয়ার নানি থাকে। সাধন টিউশন থেকে ফিরে বাড়ির আঙিনায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। সোহা দৌড়ে এসে তার ভাইয়ের সামনে দাঁড়ায়। সাধন চিন্তিত কণ্ঠে বলে, আরে তাড়াতাড়ি আসতে বলেছি, বলেই দৌড়ে আসবি। সোহা হেসে তার পরনের শাড়ির আঁচল দিয়ে সাধনের মুখে ল্যাপটানো ঘাম মুছে দিতে থাকে। পেছন থেকে রিয়ার নানি বলে, ওরে আমার আদিক্ষেতা রে, দুই ভাই বোনের ঢং। সাধন হেসে বলে, বুড়ি, তোমার ভাই বোন নেই বলে আমার বনুকে নিয়ে হিংসা করো কেন? হিংসা করো, কিন্তু নজর দিও না খবরদার। রিয়ার নানি মুখ বাঁকিয়ে বলে, বইয়েই গেছে আমার নজর দিতে। বুড়ির কাণ্ড দেখে সোহা, রিয়া, সাধন তিনজনেই হেসে ফেলে। সাধন তার হাতের দুটো বই রিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা রেখে দিও তো রিয়া। রিয়া বিনা বাক্যে সাধনের হাত থেকে বই দুটো নিল। হাতের ডায়েরিটির দিকে চেয়ে আবারও সাধনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, সাধন ভাইয়া, একটা কথা জানতে চাই, বলবেন? সাধন দুহাত সাইকেলের সামনে রেখে রিয়ার দিকে চেয়ে বলে, হ্যাঁ বলো। রিয়া বলে, আচ্ছা সন্ধ্যা, আর সম্মুর গল্প কি সত্যি ঘটনা কি না গল্প? রিয়ার প্রশ্ন শুনে সাধন অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে? রিয়ার উত্তর, সোহার ডায়েরি পড়েছি। সাধন তার বোনের দিকে তাকায়। সোহা চোখ নামিয়ে নেয়। সাধন ছোট্ট করে বলে, সত্য ঘটনা। রিয়া উত্তর পেয়ে খুশি হয়, সাথে সাথে বলে, সাধন ভাইয়া, তাহলে এটা বলুন, সন্ধ্যা, সম্মু, ইরা ওরা কি বেঁচে আছে? সাধন ভ্রুকুচকে তাকায় রিয়ার দিকে। এরপর দৃষ্টি ঘুরিয়ে তার বোনের দিকে তাকালে দেখলো সোহা মলিন মুখে তার দিকে চেয়ে আছে। সাধন ঢোক গিলে বলে, সন্ধ্যা, সৌম্য মৃত্যু। সোহার চোখের কোণে পানি জমতে শুরু করেছে। সাধন সাইকেল থেকে নেমে দাঁড়ায়। এরপর সাইকেলের স্ট্যান্ডে ভর করে সাইকেল দাঁড় করিয়ে রিয়ার হাত থেকে ডায়েরিটি কেড়ে নিয়ে একটু এগিয়ে যায় মাটি দিয়ে ঘেরাও করা ছোট্ট রান্নাঘরে। এখন বিকাল। রিয়ার মা রাতের খাবার রান্না করেছে। সাধন হাঁটু সমান মাটির প্রাচীরের এই পাশে দাঁড়িয়ে ডায়েরিটি রিয়ার মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, কাকিমা, এটা তুমি রান্নার খড়ি হিসেবে ব্যবহার করো। সোহা দৌড়ে গিয়ে তার ভাইয়ের দুহাত টেনে ধরে। সাধন সোহার দিকে তাকালে সোহা মাথা দুদিকে নাড়িয়ে নিষেধ করে এমনটা করতে। সাধন শুনল না বোনের কথা। রিয়ার মাকে তাড়া দেয়। ভদ্র মহিলা সোহার দিকে তাকায় একবার, এরপর সাধনের উদ্দেশ্যে বলে। সাধনের কণ্ঠে রাগ, বলে, কাকিমা, আপনি একটা চুলাই দিন। সোহা সাধনকে বাধা দিতে চায়, কিন্তু পারছে না, তবুও জোর করে। সাধনের কি হলো কে জানে, হঠাৎ বোনের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। এরপর সে নিজেই চুলার মাঝে ডায়েরিটি ঢুকিয়ে দেয়। সোহা গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকায় তার ভাইয়ের পানে। দু চোখের পাতা বেয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রিয়ার মা, রিয়ার নানি বিস্ময় চোখে তাকায়। সাধন সোহার গায়ে হাত তোলা তো দূর, কখনো জোরে ধমক দিতেও দেখেনি কেউ। আর আজ রিয়া দৌড়ে এসে সোহার পাশে দাঁড়ায়, সাধনের উদ্দেশ্যে বিস্ময় মাখা বাণী ছুড়ে। সাধন ভাইয়া, তুমি সোহাকে মারলে? সাধন ঢোক গেল। সোহা মাথা নিচু করে মলিন মুখে দাঁড়িয়ে রইল।
ডান হাতে গাল মুছে নেয়। সাধন এগিয়ে এসে দাঁড়ায় সোহার সামনে, মৃদু স্বরে ডাকে, বনু। সোহার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে, ঠোঁট ভেঙে কেঁদে দেওয়ার মতো অবস্থা। সাধন সোহার মুখ দু হাতের মাঝে নিয়ে অপরাধীর ন্যায় বলে, বনু সরি। সোহা চোখ নামিয়ে রেখেছে, তাকাই না ভাইয়ের দিকে। সাধন ঢোক গিলল, কি করে ফেললো এটা? সোহার গাল থেকে হাত সরিয়ে সাধন দু হাতে তার দোকান ধরে বলে, এই দেখ কান ধরেছি, সরি বনু, আমার দিকে তাকা। সোহা তবুও না তাকালে সাধন অসহায় কণ্ঠে বলে, বনু সরি রে, তুই বললে কান ধরে উঠবস করব, তবুও তাকা। সোহা দ্রুত মাথা তুলে তাকায় ভাইয়ের কাছে, দু গাল ভেজা, তবে ভাইকে কান ধরে থাকতে দেখে একটু হেসে ফেলে। সাধন দু হাতে সোহার দুগাল মুছে দিয়ে বলে, আমার সব কথা শুনবি বনু, কেমন? এই ডায়েরিটা অনেক আগে ফেলে দিতে বলেছিলাম তোকে, তুই আমার কথা কেন শুনিস না? সোহা মলিন মুখে চেয়ে রইল তার ভাইয়ের দিকে। সাধনের কাণ্ড দেখে এবার সবাই স্বাভাবিক হয়েছে। বোনের জন্য এমন সাধনকেই এই গ্রামের সবাই চেনে। এখন দুই ভাই বোনকে স্বাভাবিক হতে দেখে স্বস্তি পায় সকালে। কিন্তু সাধন এই ডায়েরিটা নিয়ে এত রিয়াক্ট কেন করলো? রিয়া সবচেয়ে বেশি অবাক হয়, তবে কারণ বুঝল না। প্রতিদিন বিকেলে 10 মিনিট হলেও সাধন সোহাকে নিয়ে সাইকেলে করে গ্রামের এদিক ওদিক ঘুরিয়ে আনে। সোহার আবদার সাধন ফেলে না ভুলেও। সোহার মাথার ওড়না ভালোভাবে ঠিক করে দিয়ে সোহার হাত ধরে সাইকেলের কাছে গিয়ে সাইকেলে উঠে বসে। এরপর সোহা সাইকেলের সামনে বসলে রিয়া এগিয়ে এসে বললে, সাধন ভাইয়া, আজকে আমাকে আপনার সাইকেলের পিছনে নেবেন প্লিজ? সাধন ভ্রু কুচকে বলে, না। রিয়া অসহায় মুখে বলে, আপনাকে ধরবো না, সাইকেল ধরবো সত্যি। সাধন শক্ত কণ্ঠে বলে, না মানে না। রিয়া ভোতা মুখে তাকায়। সোহা রিয়ার দিকে চেয়ে হাসে। রিয়া দাঁত কটমট করে তাকায়। এই দুই ভাই বোন এক জায়গায় হলে তাকে আর কেউ চেনে না। যখন একজন থাকে না, তখন অপরজন তার কাছে মৌমাছির মতো আসে আরেকজনের খোঁজে। স্বার্থপর ভাই বোন দুটো। রিয়া ধূপধাপ পা ফেলে মাটির চুলার পাশে পাতা প্লাস্টিকের চেয়ারে বসে। রিয়ার মা দেখলো মেয়েকে, মেয়ে মুখ ফুলিয়েছে। সে নিজেও সাধনকে বলেছিল রিয়াকে নিয়েও একটু ঘুরে আসতে। সাধন বলেছিল, কাকিমা, আমি তোমার মেয়েকে নিতে পারবো না, তুমি চাইলে আমি লোক ভাড়া করে দিব। রিয়ার মা কপাল চাপড়িয়েছে। সাইকেল করে গ্রাম ঘোরার জন্য কেউ লোক ভাড়া করে? রিয়া হঠাৎই ফোঁস ফোঁস করতে করতে বলে, আমার একটা বড় ভাই আনতে পারো না? ভাল লাগে না। রিয়ার মা বিরক্ত চোখে তাকায়। রিয়া বিড়বিড় করে, এর মধ্যে এক শ্বাসরুদ্ধকর গল্পের অর্ধেক শুনিয়ে হাওয়া হয়ে গেল দুই ভাই বোন। উড়িয়ে দিবি? পড়ার আগে দিতে পারলি না? এখন বাকি কাহিনী জানতেই হবে। জেনেই ছাড়বো, দাঁড়া, আমায় তো চেনে না। রিয়ার মা এগিয়ে এসে বলে। রিয়া কথার তালে বলে, ওই তো গল্প। রিয়ার মা রিয়ার পিঠে থাপ্পড় মেরে বলে। রিয়ার মায়ের কথা পাত্তা দিল না। সাধন সাইকেলের প্যাডেল চালায়। সোহা দু হাতে সাইকেলের সামনে ধরে আছে, ঘুরে ঘুরে দেখছে আশেপাশে। মেঘলা আকাশ, মিটিমিটি বাতাস, খুব সুন্দর পরিবেশ। সোহা একটুখানি মাথা উঁচু করে মেঘলা আকাশ পানে চাইল। সময়ের পাল্লার সাথে সাথে সোহার চোখের কোণে পানি জমতে শুরু করে। একসময় গাল বেয়ে গড়িয়ে পড়ে। সোহার দৃষ্টি মেঘলা আকাশে ছোটাছুটি করছে। সাধন মৃদু স্বরে ডাকে, বনু। ভাইয়ের ডাকে সোহা ডান হাতে মুখ মুছে নেয়। ঘাড় পাকিয়ে একবার তাকায় সাধনের দিকে। সাধন সামনে তাকিয়ে মৃদু স্বরে বলে, বোকা আর দুর্বল মানুষেরা কাঁদে, তুই তো কোনোটাই নয় বনু। সোহা মৃদু হাসলো। সাধন বোনের মাথায় গাল ঠেকিয়ে সাইকেল চালাতে চালাতে বলে, সৌম্য, সন্ধ্যার কথা কখনো ভাববি না, মানে রাখবি ওরা মৃত। আকাশের রান্না শেষ। শিং মাছের ঝোল সাথে সাদা ভাত রান্না করেছে। এরপর সে নিজের হাতে সব বাটিতে ভরে বাটি দুটো ব্যাগে ভরলো। ব্যাগটি ডাইনিং টেবিলের উপর রেখে সিঁড়ি বেয়ে তার ঘরে যায়। ঘরে গিয়ে আবারও শাওয়ার নেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে গায়ে আরেকটা সাদা পাঞ্জাবির সাথে গ্যাবারিং প্যান্ট পরে নেয়, বা হাতে চেনের হাতঘড়ি পরে নেয়। সন্ধ্যা পেরিয়ে গিয়েছে। আকাশ সময় নষ্ট করল না, দ্রুত খাবারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হসপিটালে পৌঁছে মায়ের কেবিনে গিয়ে দেখলো আসমানি নওয়ান দরজার দিকেই চেয়ে আছে।
আকাশ ভেতরে গিয়ে মায়ের পাশে বসে। আসমানি নওয়ান ছেলেকে দেখে ধীরে ধীরে উঠে বসে। আকাশ হাতের ব্যাগ রেখে মাকে বসতে সাহায্য করে। আসমানি নওয়ান মৃদুস্বরে বলে। আকাশ খাবার বের করতে করতে বলে, তুমি একে খাও মা, আমার ক্ষুধা নেই। আসমানি নওয়ান আকাশের থেকে হাতের বাটি নেয়। আকাশ শিং মাছ খায় না। ভদ্র মহিলা জানেন ছেলে নিজের জন্য কিছু রাঁধেওনি। বেডের পাশে রাখা একটি বোলে হাত ধুয়ে নিয়ে আকাশের মা বলে। আকাশ চিন্তিত কণ্ঠে বলে, তুমি খাও মা, আমি পরে খাবো। আসমানি নওয়ান মৃদুস্বরে বলে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে নার্সকে বলে তার মাকে দেখে রাখতে। এরপর কেবিন থেকে বাইরে বেরোনোর জন্য দরজার কাছে গেলে আসমানি নওয়ান মলিন গলায় বলে। আকাশ পিছু ফিরে মায়ের দিকে তাকায়। গত কয়েক মাস যাবৎ আসমানি নওয়ান নিয়ম করে তাকে এই প্রশ্ন করে আসছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট করে বলে, জানি না সে কোথায়। কথাটি বলে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে জায়গাটি প্রস্থান করে। আসমানি নওয়ান মলিন মুখে চেয়ে রইল। চোখের কোণে জলকোনা চিকচিক করছে। আকাশ হসপিটালের ক্যান্টিনের পাশে ছোট্টখাটো রেস্টুরেন্টে গিয়ে একটি টেবিল বুক করে বসে। দুহাতের পাঞ্জাবির হাতা কনুইয়ের উপর পর্যন্ত গোটানো। টেবিলের উপর ডান হাতের কনুই রেখে আঙ্গুলগুলো ভাঁজ করে গাল আর কপালে ছুঁয়ে রেখেছে। টেবিলের অপর পাশে চেয়ার টেনে ডক্টর রিয়াজ বসে। গলা ছেড়ে বলে, কি অবস্থা, কোথায় গিয়েছিলে? রিয়াজের কণ্ঠে আকাশ চোখ মেলে তাকায়। সোজা হয়ে বসে বলে, বাসায় গিয়েছিলাম। কথাটা বলে ওয়েটারকে ডেকে সাদা ভাত আর গরুর মাংস দিতে বলে আকাশ। রিয়াজ বলে, বাকি গল্প আর বললে না যে? আকাশ বলে, আর কি শুনবেন, সব বলেছি তো। ইরা মেয়েটার খোঁজ জানো? এটা অন্তত বলো। আকাশের দৃষ্টি আবারও ঝাপসা হতে শুরু করে। ঠোক গিলে বলে, ইরাদের খোঁজ পাইনি আর। তার এই শহরে থাকে না, কোথায় গিয়েছে জানি না, বেঁচে আছে কিনা তাও জানি না। এতটুকু বলে আকাশ দু হাতের তলায় নিজের মুখ রেখে দীর্ঘশ্বাস ফেলে শোকাতুর কণ্ঠে বলে, কেউ নেই, ইরা নেই, সৌম্য নেই, আবার সন্ধ্যা মালতি নেই। সবাই আমি একা করে হারিয়ে গিয়েছে। আমি ওদের কিছু জানাতেই পারলাম না। আকাশের কণ্ঠে অসহায়ত্ব। রিয়াজ চুপচাপ আকাশের দিকে চেয়ে রইল। আকাশ নিজেকে সামলে রিয়াজের দিকে তাকায়, নিষ্প্রাণ হাসে। রিয়াজ মৃদুস্বরে বলল, সৌম্য আর সন্ধ্যা মেয়েটা তার মানে মারা গিয়েছে। কথাটি বলতে দেরি হলেও আকাশের ঝড়ের গতিতে রিয়াজের কলার ধরতে দেরি হয়নি। রক্তলাল চোখে চেয়ে বলে, কি বললে? রিয়াজ চোখ বড় বড় করে তাকায়। আকাশ আর তার বয়স সমান হবে। এই তো ঠান্ডা ছিল, হঠাৎ এমন হলো কেন? রিয়াজ আমতা আমতা করে বলল, মানে আমি জানতে চাইছিলাম আর কি, ওরা বেঁচে আছে কি না। আকাশ সোজা হয়ে বসলো। ঠান্ডা হয়েছে বোধহয়। রিয়াজ শার্ট তুলে বুকে দুবার থুতু দিল। কি রে বাবা, এ ছেলে মেয়েটির শোকে পাগল হয়নি তো? পকেট থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছল। এরপর আকাশের দিকে তাকায়। আকাশ চেয়ারে হেলান দিয়ে বসে, দুহাত আড়াআড়ি ভাবে রেখে চোখ বুঝল। সামনে ধোয়া ওঠা গরম ভাত, সাথে গরুর মাংস। আকাশ সেদিকে তাকালো না। অতঃপর ভারী গলায় বলে, সরি। রিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ইটস ওকে। আকাশ ভাবনায় মশগুল হয়। কি যেন ভেবে একটুখানি হাসলো বোধ হয়। সাধন সোহাদ সাইকেল নিয়ে যাওয়ার পর রিয়া সোহাদের ঘরে যায়। সোহার টেবিলের উপর তার একটি বই নিয়ে চলে আসতে গিয়েও একটি ডায়েরি দেখে রিয়া থেমে যায়। ডায়েরি মেলে ভেতরে কিছু দেখে রিয়ার চোখ জোড়া চকচক করে ওঠে। ডায়েরির হাতে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। মাটির তৈরি বড় বড় সিঁড়ি উঠে দোতলায় নিজ ঘরে আসে। এরপর দরজা ভিড়িয়ে বিছানার এক কোণায় গিয়ে বসে। সাধনের পুড়িয়ে দেওয়া ডায়েরিতে যেটুকু লেখা ছিল, এই ডায়েরিতে এরপর থেকে লেখা আছে। রিয়া ডায়েরিটির মেলে পড়তে শুরু করে। সেই রাত নিয়াজ গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে কলে কথা বলে কারো সাথে। হঠাৎ কেমন ধস্তাধস্তির আওয়াজ কানে ভেসে আসে। জায়গাটি বেশ নির্জন। ইম্পর্টেন্ট কথা বলছিল কলে, কিন্তু এমন গা ছমছমে পরিবেশে সামান্য শব্দটুকুও যেন জোর শব্দ তুলে কানে বাজছে। নিয়াজ কলের ওপাশের ব্যক্তিকে ওয়েট করতে বলে কল কেটে দেয়। এরপর যেদিক থেকে আওয়াজ আসছে, নিয়াজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সেদিকে তাক করে একটু একটু করে এগিয়ে যায়। রাস্তার ধারে অন্ধকারের মাঝে বেশ বড় সড়ো কিছু নড়ছে মনে হলো। নিয়াজ আরেকটু এগোলো। তার ফোনের আলো সামনের দিকে স্থির।
নিয়াজ স্পষ্ট দেখলো একটি মেয়ের দুটি পা, যা রীতিমতো যুদ্ধ করছে। নিয়াজ শুকনো ঢোক গিলল। উপর থেকে দৃষ্টি দিলে দেখল বিশাল দেহি কোনো পুরুষ। ব্যাপারটি বুঝতে তার 2 সেকেন্ডও সময় লাগলো না। নিয়াজ 1 সেকেন্ডও সময় নষ্ট করলো না। ফোন পকেটে রেখে এক প্রকার দৌড়ে গিয়ে সন্ধ্যার উপর থেকে লোকটিকে টেনে হিস্টে তুলে গায়ের জোরে নাক বরাবর দুটো ঘুষি মারে। লোকটি বুঝতে না পারায় দুটো ঘুষি খেয়ে ছিটকে পড়ে যায়। সন্ধ্যা বোধ হয় এখনো গলা ফাটিয়ে কাঁদছে, যে কান্নার আওয়াজ নেই। মাটিতে শরীর ছেড়ে দেয়া। যখন বুঝলো তার উপরটা হালকা, সন্ধ্যার জানে পানি আসে। পেট থেকে অনেকটা নিচে নামানো পায়জামাটা 2 হাতে টেনে উপর দিকে তোলে। শরীর নিস্তেজ হয়ে আসছে। সন্ধ্যা খুব কষ্ট করে শোয়া থেকে উঠে দাঁড়ায়। তখন নিয়াজ পকেট থেকে ফোন বের করে সন্ধ্যার দিকে তাক করে। চোখে মুখে অজস্র বিস্ময় ভর করে নিয়াজের। কার সাথে লাইট সরিয়ে নিয়ে চোখ নামিয়ে নেয় সে। সন্ধ্যার জামার প্রায় অর্ধেকের বেশি জায়গায় ছিঁড়া, পেটের কাছে 2 হাতের কাছে অসংখ্য জায়গায় ছেঁড়া। সন্ধ্যার দুর্বল শরীর নিয়ে অন্ধকারের মাঝে আশেপাশে ঘুরে ঘুরে তার ওড়না খুঁজল। না পেয়ে হাত দিয়েই ছেঁড়া জামা 2 হাতে টেনে নিজেকে ঢাকার চেষ্টা করে। নিয়াজ মৃদুস্বরে বলে। সন্ধ্যার কানে কথাটি যেতেই সন্ধ্যা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। পুরো শরীরে মৃদু কম্পন মেটার। সন্ধ্যা আর দাঁড়ায় না এখানে। তার সৌম্য ভাইয়া ছাড়া আর কাউকে বিশ্বাস করে না সে। অতঃপর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে সামনের দিকে দৌড়ে দেয় সন্ধ্যা। নিয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায়। যাকে দুটো ঘুষি মেরেছে সে উঠে দাঁড়াচ্ছে খেয়াল করতে নিয়াজ ফোনের লাইট আশেপাশে ঘুরিয়ে কিছু খুঁজল। রাস্তার ধার থেকে কিছুটা নিচু জায়গায় একটি বাঁশের মতো অংশ পেয়ে নিয়াজ সেটি হাতে তুলে নেয়। এরপর লোকটির মাথায় বাড়ি মারে। এত রাগ লাগছে তার, খুন করে ফেলতে ইচ্ছে করছে। একটি মেয়েকে ধর্ষণ করতে যাচ্ছিল এটা। এসব নিয়াজ মানতে পারে না, কোনো ভদ্র ঘরের ছেলেই মানতে পারবে না। লোকটি মাথার বাড়ি খেয়ে চিৎ পতাং হয়ে পড়ে যায়। পেছন থেকে আরেকজন লোক ভাই ভাই বলে দৌড়ে এসে অজ্ঞান হওয়া লোকটির পাশে বসলে নিয়াজ সেই লোকটিকেও কায়দা করে 2টো আঘাত করে। অজ্ঞান হওয়ার জন্যই এমন ট্রিক্স। আপাতত এদের জন্য জ্ঞান হারিয়ে রেখে পুলিশকে খবর দিতে হবে, নয়তো এরা পালিয়ে যাবে। দুজনের অবস্থা সাইলেন্ট করে দিয়ে নিয়াজ সামনের দিকে তাকালো। সন্ধ্যা বেশ খানিকটা দূরে গিয়েছে। মেয়েটি এলোমেলো পায়ে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। নিয়াজ সন্ধ্যার পিছু দৌড় দেয়। ডান হাতে ফোন কানে। পুলিশ স্টেশনে কল করেছে, লোকেশন বলে দেয়। 2 জন ধর্ষকের খোঁজ দেয়। এরপর কল কেটে সন্ধ্যার পিছু দৌড়ায় আর বলে। সন্ধ্যা শুনতে পায় কি না শরীরে শক্তি নেই, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। তো ভীতি তার মনে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। মেয়েটির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এখনো মনে মনে তার ভাইকে ডাকছে। জামার ডান কাঁধের মাঝে পুরোপুরি ছিঁড়ে গিয়েছে। সন্ধ্যা জামা টেনে তুলে উন্মুক্ত কাঁধ ঢাকে। তবু পড়ে যায় কাঁধ থেকে। মেয়েটা ফুপিয়ে ওঠে। ভেতর থেকে চিৎকার করে কয়েকটি শব্দ ভেসে আসে। সৌম্য ভাইয়া, আকাশ। নিয়াজ চিন্তিত হয়। মেয়েটি আবারও একা কোথায় বের হচ্ছে। রাস্তাটি নির্জন, রাত হয়েছে বেশ। এ তো আবার খারাপ লোকের চক্করে পড়বে। এসব চিন্তা করে মূলত সন্ধ্যার পিছে দৌড়ায়। সন্ধ্যা ঝাপসা দৃষ্টি সামনে নিবদ্ধ রেখে দৌড়ায়। পায়ের গতি কমে এসেছে। এত দুর্বল শরীর আর টেনে নিতে পারে না। হঠাৎই পায়ের সাথে কিছু বেঁধে ঠাস করে পড়ে যায়। দুর্বল শরীরটাই একটু ধাক্কা খেয়ে আর দাঁড় করিয়ে রাখতে পারে না মেয়েটি। ঝাপসা চোখ জোড়া বা হাতে জল ঢোলে সামনে তাকালে বিস্ময়ের চোখ বেরিয়ে আসার উপক্রম হয়। ল্যাম্পপোস্টের হলদে আলো সৌম্যের মুখের উপর এসে ঠাঁই নিয়েছে। নাক মুখ রক্তে মাখা। পেটের কাছে রক্ত দিয়ে মাখামাখি। সৌম্যর হুঁশ নেই, যেন কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সন্ধ্যা স্তব্ধ হয়ে যায়। মুখ হাঁ করে কথা বলতে চাইল, তার ভাইকে ডাকতে চাইল, একটুখানি উঠতে বলার আর্জি জানাতে চাইল, কিন্তু পারল না। বুক ফেটে যাচ্ছে তার। এ কি অবস্থা হয়েছে তার সৌম্য ভাইয়ার? সন্ধ্যা কাপা 2 হাতে তুলে সৌম্যর গালে রাখে। একটু ঝুঁকে সৌম্যর দুগাল ঝাঁকায়। অনবরত নোনা জল ঝরছে। আর কত সহ্য করতে হবে তাদের 2 ভাই বোনের? তার ভাইয়ের এই অবস্থা কে করেছে? সন্ধ্যা কাঁদতে কাঁদতে বাঁ হাত সৌম্যর পেটের উপর রাখে। রক্তে মাখামাখি হয়ে যায় তার হাত। সন্ধ্যার মাথা কাজ করে না। 2 হাত সৌম্যের বুকে রেখে সৌম্যকে ঝাঁকিয়ে মনে মনে আত্মচিৎকার করে। সৌম্য ভাইয়া ওঠো।
আমি কোথায় যাব তোমার কিছু হলে? ও ভাইয়া, ভাইয়া ওঠো না প্লিজ, আমাকে আমাকে একা রেখে যেও না। আমার আমার তুমি ছাড়া কেউ নেই সমু ভাইয়া, তুমি ছাড়া আমাকে ভালোবাসার কেউ নেই। বোবা মনে আহাজারি করতে করতে সন্ধ্যা সৌম্যর বুকে কপাল থেকে নিঃশব্দে কাঁদতে থাকে। হঠাৎ একজনের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত মাথা তুলে তাকায়। সন্ধ্যা নিয়াজকে পুরোপুরি না চিনলেও বুঝলো তখনকার তাকে বাঁচানো লোকটি এটা। কিন্তু সন্ধ্যার যে বিশ্বাস হয় না কাউকে, অন্যদের থেকে বাঁচিয়ে নিজে ভোগ করবে না তো। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আচ্ছা, সে না হয় সব করবে, কিন্তু এর বিনিময়ে তার ভাইকে বাঁচিয়ে দিবে তো? সন্ধ্যা ভয়ে চেপে দ্রুত উঠে দাঁড়ায়। দৌড়ে নিয়াজের সামনে গিয়ে দাঁড়িয়ে তার ভাইকে দেখিয়ে দুহাত তুলে রিকোয়েস্ট করে বোঝায় তার ভাইকে বাঁচিয়ে দিতে। নিয়াজ দ্রুত পায়ে সৌম্যের কাছে এসে দাঁড়ায়। পুরো বডিতে নজর বুলিয়ে বিড়বিড় করে,